ব্যোমকেশ ইজি চেয়ারে বসে একটা বই হাতে নিয়ে খুব মন দিয়ে পড়ছিল। আমি বিছানার একপাশে বসে খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম। আকাশে কালো মেঘ জমে আছে। এই কয়েকদিন বেশ গুমোট গরম দিয়েছে। সচরাচর এই সময়টা বৃষ্টি হয় না। তাও বললাম, দেখো ব্যোমকেশ, আকাশে কেমন মেঘ করেছে। বৃষ্টি হবে কি? দেখো তো, বাইরে বৃষ্টি নেমেছে মনে হয়। এই অসময় বৃষ্টি? বৃষ্টির আবার সময় অসময় আছে নাকি? তার ঝরার সময় হলে সে তো ঝরবেই। আচ্ছা, তোমার ওই দলিলের কেসটা কত দূর এগোলো? খুব বেশি দূরে নয় অজিত। বাড়িটা যাদের তারা থাকে বিদেশে, তারা সম্ভবত সামনের মাসেই এসে পৌঁছাবে। না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, হাতে কেস না থাকলে তোমার খারাপ লাগে না? বরং ভালোই। আমাদের শরীরের যেমন বিশ্রামের প্রয়োজন হয়, সেভাবে আমাদের মস্তিষ্কেরও বিশ্রামের প্রয়োজন আছে অজিত। তাই কেস না থাকলে আমি মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার সময় পাই, বুঝলে? আর সেই ফাঁকে এমন সব কাজ করো যার আদতে কোনো মানেই নেই। এই কথা আংশিক সত্য অজিত। ওই যে বললাম, মস্তিষ্কের বিশ্রামের প্রয়োজন, তাই তার জন্য অন্য কাজ করা প্রয়োজন। তাই দলিলের ডাঁই ঘেটে তুমি এমন কি উদ্ধার করতে চাইছো? দলিলের প্রত্যেকটি লাইন আর শব্দ ভালো করে লক্ষ্য করলে অনেক কিছু বোঝা যায় অজিত। এই দলিলের কেসটা আসল না নকল সেটা বুঝতে আমার সুবিধা হবে। আচ্ছা বেশ, তাই হোক না হয়। তুমি তোমার কাজ করো, আমি যাই আমার কাজ এগিয়ে রাখি। ব্যোমকেশ কয়েকদিন ধরে বাড়িতেই রয়েছে। প্রায় সপ্তাহ দুয়েক ধরে তার হাতে কোনো কেস নেই। একদিন সকালে বেরিয়ে মুটের মাথায় এক গাদা কাগজপত্র চাপিয়ে সে বাড়ি ফিরল। আমি তো অবাক, সত্যবতীও হাঁ করে দাঁড়িয়ে এসব দেখতে লাগলো। ব্যোমকেশের কিন্তু এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সোজা সেগুলো নিজের ঘরে নামিয়ে মুটেকে ছেড়ে দিতেই আমি আর সত্যবতী গিয়ে ঢুকলাম। এসব আবার কোথা থেকে তুলে নিয়ে এলে? একটা কেসে একটা জাল দলিল নিয়ে বিশাল একটা সম্পত্তির সমস্যা চলছে। জমির আসল শরিক দেশের বাইরে আছে। সে ফিরে এলেই কেসটা নিয়ে নেমে পড়তে হবে। তাই তার আগে এগুলো নিয়ে একটু ঝালিয়ে নেওয়া দরকার। সত্যবতী আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ডাঁই করা দলিলের ঝুড়ি থেকে একটা আরশোলা বেরিয়ে এসে ফরফর করে তার গায়ে উঠে পড়ল। সত্যবতী ও মা গো বলে একটা চিৎকার করে ব্যোমকেশের গায়ে পড়ল। ব্যোমকেশ হা হা করে হেসে বলল, এই যে আরশোলা, ভুল করে ভুল মানুষের গায়ে উঠে পড়েছ। সত্যবতী একটু ধাতস্থ হয়ে বলল, কোথাকার কি সব নোংরা আবর্জনা তুলে এনেছো, দূর করো এসব। বাহা, চড়ছো কেন? আরে এক জায়গায় ঢাই করা ছিল বলেই অমন হয়েছে। একটা দিন সময় দাও আমায়, তাহলেই গুছিয়ে দেবো। কালকের মধ্যে যদি এসব পরিষ্কার না দেখেছি, তাহলে সব কিন্তু আমি বাড়ির বাইরে নর্দমায় ফেলে আসবো, এই আমি বলে দিলাম। এইসব কত দামি জিনিস তুমি জানো না সত্য? এর এক একটা কলমের আঁচড়ে কত টাকার সম্পত্তি এদিক ওদিক হয়েছে তা তুমি ভাবতে পারবে না। আমার ভাবাতে হবে না। এই কথার অন্যথা হলে তুমিও বুঝবে আমার কথার এদিক ওদিক হলে আমিও কি করতে পারি। ব্যোমকেশ আর কিছু বলল না, কারণ তার আগেই সত্যবতী ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেছে। আমি সামান্য হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তাহলে ব্যোমকেশ, এই সেই সত্যান্বেষী? হ্যাঁ? ব্যোমকেশের মুখের ভাবটা দেখার মতো ছিল। আমি আরও কিছু বলতে যাবার আগেই ব্যোমকেশের ঘরের টেলিফোনটা বেজে উঠল। সে উঠে টেলিফোন ধরে হ্যালো বলল, কিন্তু তারপর মিনিট খানেক চুপ করে থেকে আরও ২-৩ বার হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? এই জাতীয় কথা বলে হঠাৎ কান থেকে ফোনটা নামিয়ে নিল। কি হলো ব্যোমকেশ? কেউ ফোন করে ধরেছিল, কিন্তু কথা বলছিল না, হঠাৎ করে কেটে গেল। ব্যোমকেশ আবার রিডায়াল করার পরেও অপর প্রান্ত থেকে কেউই ফোন ধরল না। ব্যোমকেশ একটু চিন্তিত মুখে বিছানার পাশে এসে বসল। তারপর বলল, ব্যাপারটা কি হলো বোঝা গেল না ঠিক। হয়তো কোনো সমস্যা হয়েছে, আবার ঠিক কল করে নেবে, চিন্তা করো না। আমি যাই স্নানটা সেরে আসি, কোনো ফোন এলে তুমি ধরো। ব্যোমকেশ বেরিয়ে গেল। টেলিফোন বাজলো আবার পরের দিন সকালে। আমি টেলিফোন তুলে দেখলাম দাসবাবু ফোন করেছেন। এই ব্যোমকেশ, তোমার ফোন এসছে। ব্যস্ত থাকলে ডাকতে হবে না, আমি একটা কেস নিয়ে আলোচনা করার জন্য একটু পরেই আসছি।
ব্যোমকেশ বাবু যেন আবার কোথাও বেরিয়ে না পড়েন। আরে না না, ব্যোমকেশ বাড়িতেই আছে, আপনি আসুন। ফোন রাখতেই ব্যোমকেশ ঘরে ঢুকে বলল, কে অজিত? দাসবাবু? হ্যাঁ, একটা কেস নিয়ে তোমার সাথে কথা বলতে আসছেন। ব্যোমকেশ কিছু না বলে বিছানায় বসে একটা পুরনো হলদে হয়ে যাওয়া দলিল খুলে বসলো। আমি তার পাশে বসে বললাম, কালকে টেলিফোনটা কি আর এসেছিল? না হে। আচ্ছা, তুমি কি কোনো কথাই শুনতে পাওনি? একটা ট্রানজিস্টরের শব্দ আর চাপা স্বরে একটা গলা, আর কিছু না। দ্বিতীয়বার ফোন করার পরে শুধু ট্রানজিস্টরের শব্দটাই শোনা গেছে। ব্যাপারটা নিয়ে তোমার কিছু মনে হচ্ছে না? অহেতুক কোনো ব্যাপার নিয়ে খামোখা ভাবতে যাব কেন বলো তো? সত্যবতী চা নিয়ে আসতেই আমাদের কথায় ছেদ পড়ল। আমি দেখলাম সত্যবতী টেবিলের ওপর ঝেড়ে মুছে রাখা দলিলগুলো দেখছে। তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল। চায়ে একটা চুমুক দিয়ে বললাম, আচ্ছা দাসবাবু তো আসছেন, কেসটা কিসের কিছু জানো? দাসবাবু ঠিক কি কি বলেছিলেন তোমায়? আমি দাসবাবুর বলা কথাগুলো ব্যোমকেশকে বলে দিলাম। ব্যোমকেশ সামান্য চুপ থেকে বলল, যতদূর সম্ভব মনে হয় খুনের কেস। আমার কিন্তু মনে হয় না। দেখাই যাক না, দাসবাবু এলেই জানা যাবে। কিছুক্ষণ পরেই পুলিশের বড় কর্তা দাসবাবু এলেন। আমাদের সামনের আরাম কেদারাটায় বসে চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে তিনি বলতে শুরু করলেন, প্রথম খুনটা হওয়ার পরে আমরা স্বাভাবিকভাবেই তদন্ত করে যাচ্ছিলাম। যিনি খুন হয়েছেন তিনি একজন কণ্ঠশিল্পী, মানে গান টান করেন না, তবে রেডিওতে যারা গল্প পাঠ করে শোনায় ওই তেমনই ওনার কাজ। আকাশবাণী রেডিও স্টেশনেও কাজ করেছেন শুনছি। তাছাড়া এখানে ওখানে যেসব রেকর্ডিংয়ের কাজ হয়ে থাকে তাতেও তিনি থাকেন। আচ্ছা বেশ, এনার বাড়ি কোথায়? ক্যানিং স্ট্রিটের কাছে। বাড়িতে তার হাজব্যান্ড আর ছেলে থাকে। ভিকটিম তাহলে মহিলা? হ্যাঁ, কেসের তদন্ত করতে গিয়ে জানা যায় যখন তিনি মারা যান বাড়িতে কেউ ছিল না। হাজব্যান্ডের ব্যবসা আছে মাছের, তিনি সেখানেই ছিলেন, আর ছেলে ছিল বাইরে। ছেলে বাড়ি ফিরে মাকে ডাকতে ডাকতে উপরে উঠে যায়। তখন এসব দেখে ভয় চিৎকার করে জ্ঞান হারায়। হাজব্যান্ড মানে সুশীল বর্মন কাজ থেকে ফিরে এসব দেখে তারপরে পুলিশে খবর দেয়। আর দ্বিতীয় খুন? দ্বিতীয় খুন হয়েছে কাল দুপুরে। মৃতদেহ পড়েছিল টেলিফোনের ঠিক কাছেই। রিসিভারটা ঝুলছিল টেবিল থেকে। ভিকটিম মনে হয় কাউকে ফোন করতে করতেই মারা গেছে। দুটো খুন কি একইভাবে হয়েছে? খুনের অস্ত্র পাওয়া গেছে কি? না, অদ্ভুতভাবে করা হয়েছে খুনগুলো। প্রথমে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে, তারপরে ধারালো অস্ত্র দিয়ে কণ্ঠনালী কেটে টুকরো করে দিয়েছে। সে এক বিভৎস দৃশ্য, না দেখলে বিশ্বাস করবেন না ব্যোমকেশবাবু। তদন্ত গিয়ে তো আমাদের এক মহিলা কনস্টেবল বমি করে দিয়েছে। ধারালো ছুরি দিয়ে কণ্ঠনালীটাকে কেটে বাইরে এনে টুকরো টুকরো করে দিয়েছে পুরো। রক্তে সারা ঘরের মেঝে ভেসে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় জনও কি কোনো কণ্ঠশিল্পী? হ্যাঁ, সেও আকাশবাণীতেই কাজ করত। আরও একটা মিল আছে এদের দুজনের মধ্যে। কি মিল? দুজনেই মহিলা। প্রথম জনের নাম অবন্তী বর্মন আর দ্বিতীয় জনের নাম সায়নী সমাদ্দার। পুলিশ প্রথম খুনের ব্যাপারে কত দূরে গিয়েছে? ঘরে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। মাথায় আঘাত আর গলার কণ্ঠনালী কাটা ছাড়া আর কোনো আঘাতেরও চিহ্ন নেই। বাড়ির আশেপাশে কোনো দোকানপাটও নেই, বা আছে তবে একটু দূরে, তারাও কিছু বলতে পারেনি। সুশীলবাবুর কাছ থেকে কোনো ব্যক্তিগত শত্রুতার কথাও জানা যায়নি। মার্ডার ওয়েপেন বা হাতের ছাপ কিছুই কিন্তু নেই কোথাও। মানে পুলিশের হাতে কোনো সূত্র নেই? আমি উপর মহলের সাথে কথা বলে এই কেসটায় আপনার সাহায্য চাইছি। আপনি না থাকলে এই কেসটায় কোনো থই কিন্তু আমি পাচ্ছি না। আচ্ছা, দ্বিতীয় খুনের জায়গাটা এখান থেকে কতটা দূর? খুব বেশি দূরে নয়। পুলিশের গাড়ি আছে। মার্ডার স্পট থেকে এখনো মৃতদেহ তোলা হয়নি। আপনি চাইলে একবার দেখে আসতেই পারেন জায়গাটা। সে তো যাবই, তবে আর একটা কথা দাসবাবু, এরা দুজনেই কি বর্তমানে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন নাকি রিটায়ার করেছেন? না না, এরা নিয়মিত কাজ করতেন ওখানে। বেশ, চলো অজিত,
বেরিয়ে পড়া যাক। আমার অনুমান মিলল তাহলে। আমি আর কিছু উত্তর না দিয়ে পরনের জামাটা বদলে নিলাম। তারপর আমরা চললাম দ্বিতীয় খুনের জায়গায়, মানে সায়নী সমাদ্দারের বাড়িতে। মৃতদেহ কোন ঘরে আছে? উপরের ঘরে। আমরা সিঁড়ি দিয়ে উপরের ঘরে উঠতে শুরু করলাম। এ বাড়ির একজন কাজের লোক আমাদের সাথেই আছে। বন্ধ দরজা এক হাতে ঠেলে খুলতেই সত্যি বলতে ভেতরের দৃশ্য দেখে আমিও একবার চমকে উঠলাম। এভাবে কি কেউ খুন করতে পারে? গলার জায়গাটা আসলে ধরের সাথে লাগানো নাকি বিচ্ছিন্ন তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। রক্তে গোটা জায়গাটা ভেসে যাচ্ছে। মেঝের একদিক প্রায় লাল হয়ে গেছে। আমরা খুব সাবধানে একটা দিক ধরে মৃতদেহের কাছে এগিয়ে গেলাম। ব্যোমকেশ খুব খুঁটিয়ে মৃতদেহ পরীক্ষা করে বলল, মৃতদেহ প্রথম কে দেখেছিলেন? কাজের লোকটি আস্তে আস্তে বলল, আমি দেখেছি বাবু। কখন দেখেছ? সকালে। আমি প্রতিদিন সকালে এখানে কাজে আসি। দিদিমণি একাই থাকেন বাড়িতে। আমি সকালে যখন আসি তখন দিদিমণি উঠে পড়েন। আমি এসে দিদিমণিকে চা জল খাবার করে দিই আর আমিও খাই। তারপর সব কাজ শুরু করি। তারপর আজকে সকালে এসে দেখি ঘরের দরজা বন্ধ। দিদিমণি সকালে বাড়ির বাইরে উঠোনেই থাকেন, কিন্তু আজ তাকে না দেখে ভাবলাম হয়তো এখনো ঘুম থেকে ওঠেননি। দরজা খুলে দিদিমণিকে ডাকতেও সাড়া পাই না। তারপর ওপরে এসে দেখি দরজা খোলা, আর আর ঘরে গিয়ে ঢুকতেই লোকটি তার কথা শেষ করল না। ব্যোমকেশ ঘরের চারদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে বলল, কাল তুমি কখন বাড়ি ফিরে গেছিলে? এমনিতে আমি সন্ধেবেলা বাড়ি ফিরে যাই, কিন্তু কাল বাড়িতে একটু কাজ ছিল তো, তাই দুপুরেই ছুটি নিয়ে চলে গেছিলাম। কি কাজ ছিল? আসলে বাড়ির চালটা একদম ভেঙে পড়েছে। কাল লোক লাগিয়ে ওটা সারাচ্ছিলাম। সামনে না দাঁড়িয়ে কাজ করালে আবার বেটারা বড্ড ফাঁকি মারে। তোমার দিদিমণির সাথে কেউ দেখা করতে আসতো? হ্যাঁ, আসতো তো। দিদিমণি তো রেডিওতে কাজ করতেন। কত লোক তার কাছে মাঝে মাঝেই আসতো। আচ্ছা, কাল কি কেউ এসেছিল? চাকর একটু ভেবে বলল, না, কাল তো কাউকে দেখিনি। আমি চলে যাবার পরে যদি কেউ এসে থাকে তাহলে আমি জানি না। তোমার দিদিমণির কোনো শত্রু? আরে এটা কি? বলতে বলতেই ব্যোমকেশ বিছানার পায়ার কাছ থেকে কি যেন একটা কুড়িয়ে নিল। আমি তাকিয়ে দেখলাম সেটা একটা শার্টের বোতাম। দাসবাবু, এটা আমি রাখলাম। হ্যাঁ, যা বলছিলাম, তোমার দিদিমণির কোনো শত্রুর কথা তোমার জানা আছে কি? আমার তো মনে হয় না তার কোনো শত্রু ছিল বলে। তবে হ্যাঁ, একটা ব্যাপার। কি? দিদিমণির এক বন্ধু কিছুদিন আগেই খুন হয়েছে। তা নিয়েই দিদিমণি একটু ভাবনায় ছিলেন। অবন্তী বর্মনের কথা বলছো কি তুমি? নাম তো জানি না, তবে দিদিমণি যেভাবে মারা গেছে সেইভাবেই নাকি দিদিমণির বন্ধুও মারা গেছিলেন। আচ্ছা, তার মানে দুই ভিকটিম একে অপরকে চিনতেন আর খুব ভালোভাবেই চিনতেন। ব্যোমকেশ বাবু, আপনার যদি আরও কিছু দেখার থাকে তা দেখে নিন। মৃতদেহ পোস্টমর্টমে পাঠাতে হবে। ব্যোমকেশ এগিয়ে গিয়ে মৃতদেহের ওপর ঝুঁকে পড়ে ক্ষতটা দেখল। তারপর মাথার পিছনের দিকটা ভালোভাবে দেখার চেষ্টা করল। গলাটা এমনভাবে কাটা হয়েছে যে কিছুই বোঝা সম্ভব নয়। খুব ধারালো অস্ত্র, আর যতদূর মনে হচ্ছে অস্ত্রটা নেহাত ছোট নয়। দাসবাবু, আশেপাশে জিজ্ঞাসাবাদ করেছেন? সন্দেহজনক কিছু কি কেউ দেখেছে? এই বাড়ির সামনেই তো বড় রাস্তা, সারাদিন কত লোক যাচ্ছে। আলাদা করে কাউকে যেতে তারা দেখেছে বলে তোমার মনে হয় না। কিন্তু গলা এইভাবে কাটার মতো বড় ছুরি নিয়ে কেউ এ বাড়িতে এলো আর কেউ দেখলো না? আশ্চর্য। খুনটা যদি রাতের বেলা হয় তাহলে তো কারোর পক্ষে দেখা সম্ভব নয়। মনে হয় না খুন রাতে হয়েছে। শরীর যেভাবে শক্ত হতে শুরু করেছে, মনে হয় প্রায় 24 ঘন্টা হতে চলল। আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে কিন্তু খুনি বেশ বেপরোয়া।
নইলে দিনের বেলায় এইভাবে বাড়িতে ঢুকে খুন করা চারটিখানি কথা নয়। হয় খুনি বেপরোয়া, আর না হয় সে খুব চালাক। একটা ব্যাপার লক্ষ্য করুন, খুনি জানতো যে কাজের লোক এই সময় বাড়িতে থাকবে না। ব্যোমকেশ কি যেন ভাবতে ভাবতে ঘরের টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। একটা রেডিও সেখানে আছে। দাসবাবু, আপনি মৃতদেহ নিয়ে যান, আমি একবার রান্নাঘরটা দেখে আসি। আমি আর ব্যোমকেশ রান্নাঘরে গিয়ে ঢুকলাম। বেশ সাজিয়ে গুছিয়ে রাখা। এদিক ওদিক ঘুরতে ঘুরতে ব্যোমকেশ হঠাৎ একপাশে রাখা দুটো চায়ের কাপের সামনে গিয়ে দাঁড়ালো। অজিত, চায়ের কাপের তলানিতে এখনো সামান্য চা রয়েছে। দুটো কাপ মানে দুজন চা খেয়েছে, কিন্তু কাজের লোকটি তো বলেছিল সে দুপুরে বাড়ি ফিরে গেছে। তার সাথে এটাও বলেছে যে সকালে সে এসে প্রথম চা করে, তারপর কাজ শুরু করে। যদি এটা সেই সকালের চায়ের কাপ হয়। দেখো, চায়ের সরঞ্জামও পাশেই রয়েছে। ব্যোমকেশ মাথা নিচু করে সবটা দেখতে দেখতে কি যেন ভাবলো, তারপর বলল, চলো অজিত, বাইরে যাই। মৃতদেহ গাড়িতে তোলা হয়েছে। দাসবাবু ছাড়া বাকি সবাই চলে গেল। দাসবাবু ঘরের দরজায় তালা লাগাতে লাগাতে কাজের লোকটিকে বললেন, ঘরটা সিল করে দিলাম, তুমি শহর ছেড়ে কোথাও যাবে না। তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে যাবে আমাকে। কিন্তু স্যার, আমি তো কিছুই করিনি। দেখো, তুমি কিছু না করে থাকলে তোমার ভয়ের কিছু নেই। একটা কথা বলো, কাল সকালে কাজ সেরে যাওয়ার সময় চায়ের কাপ আর বাসনপত্র ধুয়ে রেখে গেছিলে? হ্যাঁ তোমার দিদি নিজে চা করতে পারতেন? হ্যাঁ, আমি যেদিন আসি না সেদিন তো দিদিমণি নিজেই চা করে খেত। তার মানে আচ্ছা, তুমি এবার বাড়ি ফিরে যাও, আর মনে রাখবে শহর ছেড়ে কোথাও যাবে না। কাজের লোকটি মাথা নাড়ালো। আমরা পুলিশের গাড়িতে করেই বাড়ি ফেরার পথ ধরলাম। ব্যোমকেশ বাবু, কি মনে হলো? খুনি হয় সায়নী দেবীর পরিচিত, আর না হলে তিনি তাকে অল্প বিস্তর চিনতেন। না হলে ফাঁকা বাড়িতে তাকে ডেকে এনে চা খাওয়াবেনি বা কেন? খুনির সাথে চা? ভুল করছেন দাসবাবু, সায়নী দেবী হয়তো জানতেনই না যে সেই খুনি। তিনি তাকে চা করে খাইয়েছেন এবং চায়ের কাপগুলো রান্নাঘর অবধি নিয়ে গেছেন। তার মানে বেশ কিছু সময় তারা কথা বলে কাটিয়েছেন, কিন্তু কেন? আরেকটা ব্যাপার ব্যোমকেশ, তুমি বলেছিলে খুনটা হয়েছে বড় কোনো ধারালো অস্ত্র দিয়ে, কিন্তু তা যদি সায়নী দেবী দেখেই থাকেন তাহলে তিনি সাবধান হননি কেন? খটকা দুটো থেকে যাচ্ছে অজিত। একটার সমাধান হলে পরে এই কেসের আর একটা সূত্র মিলবে। আচ্ছা দাসবাবু, আপনি যে প্রথম খুনের কথা বলছিলেন, তার মানে অবন্তী বর্মনের ব্যাপারটা, তার বাড়িতে গিয়ে একবার দেখা যাবে ব্যাপারটা? হ্যাঁ, তবে আজ আর হবে না। থানায় গিয়ে বেশ কয়েকটা কাজ রয়েছে, পোস্টমর্টমের ব্যাপারটাও রয়েছে আবার। তাহলে কাল সকালে যাওয়া যাক। আমরা বাড়ি পৌঁছে যেতেই ব্যোমকেশ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, একটা ব্যাপার লক্ষ্য করেছিল অজিত, সায়নী দেবীর ঘরটা কিন্তু বাইরের রাস্তা থেকে দেখা যায়। কেউ চাইলে রাস্তার একটা বিশেষ জায়গা থেকে ওই ঘরে নজর রাখতেই পারে। বাইরে থেকে কেউ নজর রেখেছে বলতে চাইছো? যদি জানলা খোলা থাকে তাহলে কেউ চাইলেই জানলা দিয়ে ঘরের ভেতরটা দেখতে পাবে। এই আমার মাথায় কিন্তু কিছুই আসছে না। আরেকটা ব্যাপার অজিত, খুনি চাইলেই রাতে এসে খুনটা করে ফিরে যেতে পারত, কিন্তু সে তা করেনি। তার মানে রাতে খুন করতে তার সমস্যা ছিল। আর দ্বিতীয় কারণ হলো, খুনি এসেছে যখন তার কাজের লোকটি ছিল না, তার মানে সে বাড়ির উপর নজর রেখেছিল। এই একদিনের ব্যাপার নয় কিন্তু অজিত, এই সময়ের মধ্যে তাকে কেউ ওখানে দেখলো না কেন? আচ্ছা ব্যোমকেশ, ছদ্মবেশ নয় তো? তাতেও ঝুঁকি আছে, ব্যাপারটা অত সহজ নয়। খুনির মোটিভটাও তো আমাদের কাছে ধোঁয়াশা হয়ে আছে এখনো। আমরা ঘরে ঢুকতেই সত্যবতীর সাথে দেখা হলো। সে ঘরের বিছানা ঠিক করছিল। আমাদের দেখে বলল, ফেরার সময় হলো তাহলে? নতুন কেস হাতে এসেছে সত্য। কেউ খুঁজে খুঁজে আকাশবাণীর রেডিওতে কাজ করা মহিলাদের খুন করে চলেছে। সে কি, কেন? তা জানা গেলে তো কেসটা সহজই হয়ে যেত। কি দিয়ে খুনগুলো করছে? গোলাগুলি নাকি অন্য কিছু? ধারালো ছুরি দিয়ে খুনটা হয়েছে। মৃতদেহ তোমরা দেখেছ? হ্যাঁ, গলাটা ছুরি দিয়ে ফালা করে কাটা হয়েছে। কি ভয়ানক! ভয়ানকই বটে। গোটা মেঝে একেবারে রক্তে লাল হয়ে আছে, যেন রক্তের একটা চাদর পাতা মেঝেতে। আজ আর এসব কথা নয়, সত্য ভালো করে এক কাপ চা খাও তো, মাথাটা ধরেছে বড্ড। সত্যবতী চায়ের জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আমি আর ব্যোমকেশ বিছানার উপরে বসলাম।
তাহলে কি ভাবলে ব্যোমকেশ? ভাবলাম চা খেয়ে একটা লম্বা ঘুম দেব। নতুন কেসে হাত দেওয়ার আগে মাথাটা একটু হালকা করে নেওয়া দরকার। হালকা? আমার তো মাথা ভারী হয়ে আসছে। দুটো খুনই একভাবে হয়েছে, আর দুটো খুনই হয়েছে ভিকটিম যখন একা ছিল তখন। মানে দ্বিতীয়বারের মতো প্রথমবারেও সে ভিকটিমের ওপর নজর রেখেছিল। ঠিক অজিত, এই কাজে তার সব থেকে বেশি প্রয়োজন ছিল সবার চোখের আড়ালে থাকা, যাতে সে সব দেখলেও তাকে কেউ না দেখে। অজিত, তোমার বুদ্ধি খুলছে অজিত, বুদ্ধি খুলছে। ওসব রাখো ব্যোমকেশ, এবার তাহলে অবন্তী বর্মনের বাড়িতে গিয়ে ব্যাপারটা না দেখা পর্যন্ত তো বাকিটুকু জানা যাবে না। তা ঠিক বলেছ, তবে মাত্র একটা সূত্র কিন্তু আমাদের কাছে আছে অজিত। কি? ব্যোমকেশ এ কথার উত্তর না দিয়ে পকেট থেকে একটা জিনিস বার করে আমার চোখের সামনে ধরে বলল, এই যে এটা। আমি তাকিয়ে দেখলাম তার 2 আঙুলের ফাঁকে ধরা আছে সেই মৃতদেহের পাশ থেকে পাওয়া বোতামটা। আরে এটার কথা তো ভুলেই গেছিলাম, কিন্তু এটা থেকে তো আর কিছুই জানা যাবে না। অবশ্যই যাবে, যেমন একটা কোটের বোতাম, মানে খুনি পুরুষ কেউ একজন, আর দ্বিতীয় সে বেশ শৌখিন। ভালো করে দেখলে তুমি বুঝবে এটা অতি সাধারণ কোনো কোটের বোতাম নয়। এই ধরনের কোটের দামও অনেক। এবার অবন্তী দেবী কিংবা সায়নী দেবীর বাড়ির কাছাকাছি জায়গায় ভালো করে খোঁজ করলেই জানা যাবে তারা কোনো কোট পরা লোককে দেখেছে কিনা, কারণ এই ধরনের কোট সবাই ব্যবহার করে না অজিত। তাহলে আমাদের পরের পদক্ষেপ কি? কাল প্রথমে অবন্তী দেবীর বাড়িতে গিয়ে ব্যাপারটা দেখতে হবে, তারপর অন্য কাজ। তাহলে তুমি মস্তিষ্ক ফাঁকা করো, আমি স্নানটা সেরে আসি। একেই এরকম গরম, তার উপর আবার এরকম খুন। উফ, আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। দাসবাবু সন্ধ্যের দিকে ফোন করলেন, তবে ফোনে কথা বলার পর ব্যোমকেশ চিন্তিত মুখে এসে বলল, অবন্তী দেবীর বাড়িতে একটা হুমকির চিঠি এসেছে অজিত। কখন হলো এটা? আজ বিকেলে অবন্তী দেবীর হাজবেন্ড টেলিফোনে পুলিশকে জানিয়েছে ব্যাপারটা। উনি ফোন করে জানালেন, আর আমরা যে কেসটায় হাত দিয়েছি তা জানতে পেরে গেছে খুনি। তাই হুমকি চিঠি দিয়ে আমাদের কেসটা থেকে সরিয়ে দেওয়ার জন্য এই চিঠি। কিন্তু আমরা যে সায়নী দেবীর বাড়িতে গেছিলাম সেটা খুনি জানলো কি করে? হয়তো অনুসরণ করছে আমাদেরকে। তবে আরেকটা কথা, কি? খুনি জানিয়েছে যে মৃতদেহর সাথে যা হয়েছে তা ওদের পাপের ফল। এখনো 2 জন বাকি আছে, তাদের বাঁচাতে চাইলেও আমি বাঁচাতে পারবো না। সরাসরি চ্যালেঞ্জ? ব্যাপারটা আমার বেশ ভালো লাগে অজিত। এরকম সাবধান বাণী না থাকলে কেস নেহাত জলো হয়ে যায় অজিত। এবার তো খেলা জমবে। আরো 2টো খুন, তার মানে এদের সবার সাথে খুনির কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে। ব্যোমকেশ অন্যমনস্কভাবে জানলার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, তা তো কাল জানা যাবে অজিত, আজ আর নয়। তৃতীয় খুনটা হলো পরদিন সকালে। আমরা দাসবাবুর সাথে অবন্তী বর্মনের বাড়িতে যাব বলে অপেক্ষা করছি। এমন সময় দাসবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। ঢুকেই চেয়ারের ওপর ধপ করে বসে বললেন, আবার একটা খুন হয়েছে ব্যোমকেশবাবু। আবার? আমার অবাক বিস্ময়ের ভাবটা আর চাপা রইল না। সকালে আপনার বাড়িতে আসার জন্য যখন বেরাতে যাব তখন টেলিফোনটা এলো, মিটিয়া বুরুজের কাছে একটা খুন হয়েছে। একইভাবে গলার নলি ধারালো অস্ত্র দিয়ে একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। বাড়িতে ভিকটিম ছাড়া আর কেউ ছিল না। এখানেও খুন হয়েছে বিকেলের দিকেই। এখানেও মানে আগের খুনটাও বিকেলে হয়েছে, তাই তো? আর প্রথম খুনটা তো প্রত্যক্ষদর্শীর ভিত্তিতেই বিকেলে হয়েছে, মানে খুনির রাতে খুন করাতে কোনো একটা সমস্যা আছে। কি করা যায় বলুন তো ব্যোমকেশবাবু? আকাশবাণী থেকে উপর মহলে ফোন এসেছে যত তাড়াতাড়ি সম্ভব কেসটার একটা সুরাহা করতে হবে। আপনার হাতে কেসটা আছে শুনে কিছুটা ভরসা দিয়েছে উপর মহলে। তবে চিন্তা করবেন না দাসবাবু, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যার একটা সমাধান বার করতে পারবো। চলুন তাহলে মার্ডার স্পটটা দেখা যাক। আমরা বেরিয়ে পড়লাম। মেটিয়া বুরুজ পৌঁছতে বেশ কিছুটা সময় লাগলো। এদিকটা দাসবাবুর আন্ডারে পড়ে না, সে কথা জানাতেই তিনি বললেন, সেখানকার অফিসার সকালে ফোন করে আমার সমস্ত ব্যাপারটা জানায়। বুঝতেই পারছেন উপর মহল পর্যন্ত ব্যাপারটা পৌঁছে গেছে। আগের 2টো কেসের সাথে এইটার যোগসূত্র আছে ভেবেই আমাকে কিন্তু ব্যাপারটা জানানো হয়েছে। আসলে আমায় জানানো মানেই তো আর কি। আমি তার কথা কেড়ে নিয়ে বললাম,
তার মানে ব্যোমকেশকে জানানো। খুনি কিন্তু 4 জনের কথা বলেছিল, তার মানে 3 জন খুন হয়ে গেছে, বাকি রইল 1। আচ্ছা, এরা প্রত্যেকেই তো আকাশবাণী রেডিও স্টেশনে কাজ করতেন, তাই না? হ্যাঁ। তাহলে কি 4র্থ জনও এই একই জায়গা থেকেই? ব্যোমকেশের কপালে ভ্রুকুটি পড়েছে। ব্যোমকেশ যখন খুব গভীরভাবে কিছু চিন্তা ভাবনা করে তখন তার এই অবস্থা আমি দেখেছি। ব্যোমকেশ স্বগতোক্তির মতো করে বলে উঠল, আকাশবাণীর এই রেডিও স্টেশনে একবার খোঁজ নেওয়া দরকার। খুনি বেছে বেছে নির্দিষ্ট স্থানে কাজ করা লোকেদের কেন খুন করছে? এবারে তো আবার কোনো মহিলা নয়, যে খুন হয়েছে সে একজন পুরুষ। বয়স ওই যা জানা গেছে সেই অনুযায়ী 40-এর ঘরে। অজিত, কেসটায় কেমন একটা প্রতিশোধের মতো গন্ধ পাচ্ছি। তাহলে তো রিভেঞ্জ। আচ্ছা, ভেবে দেখো, আকাশবাণী রেডিও স্টেশনে তো আরো অনেক লোক রয়েছে, তাদের বাদ দিয়ে তাহলে এই 4 জনকে কেন কেন অজিত? তাহলে তো আমাদের হাতে সময় কম আছে। সত্যি কম অজিত, সত্যি কম। মার্ডার স্পষ্ট দেখার পর সম্ভব হলে আমাদের একবার এই আকাশবাণীতে টু মারতে হবে, যদি কিছু জানা যায়। চলে এসেছি ব্যোমকেশ। আমরা যেখানে নামলাম তার সামনে একটা ছোট্ট গেট আছে, তারপরে 1 তলার একটা বাড়ি। বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে। আমরা গেটের দিকে এগিয়ে যেতেই গেটে দাঁড়িয়ে থাকা একটা কনস্টেবল দাসবাবুকে সেলাম করলো। তোমাদের অফিসার কোথায়? কনস্টেবল ভেতরের দিকে ইশারা করতেই আমরা দেখলাম গেটের ভিতরে একজন পুলিশ অফিসার এক বয়স্ক ভদ্রমহিলার সাথে কী সব যেন কথা বলছেন। আমরা এগিয়ে যেতেই অফিসার আমাদের দেখতে পেয়ে বললেন, আরে দাস যে, সময় হলো তাহলে আসার? ব্যোমকেশ বাবুকে আনতে গেছিলাম। ব্যোমকেশ বাবু, কি হচ্ছে বলুন তো? একজন বেছে বেছে কণ্ঠশিল্পীদের নিশানা বানাচ্ছে কেন? শুধু কণ্ঠশিল্পী নয়, আকাশবাণী রেডিও স্টেশনে কাজ করা কণ্ঠশিল্পীদের। মিস্টার অদমের নাম তন্ময় লাহিড়ী। বেশ, তা খুনটা কি করে হলো? কেউ একজন দেখা করতে এসেছিল ভিকটিমের সাথে। এই ভদ্রমহিলা ভিকটিমের মা। ভিকটিমের নাম সাক্ষ্য চক্রবর্তী। ভদ্রমহিলা সে সময় বাইরে ছিলেন। প্রতিদিন এ সময় তিনি পাশের বাড়িতে যেতেন। পাশের বাড়ির এক ভদ্রমহিলার সাথে গল্পগুজব করতেন। বাড়িতে যে এসেছিল তাকে আর সাক্ষ্যবাবুকে চা করে দিয়ে উনি চলে যান। তারপর ফিরে এসে দেখেন দরজা খোলা। ঘরে ঢুকে তিনি দেখেন সাক্ষ্যবাবু মেঝেতে পড়ে আছেন। বয়স্ক মহিলা এতে রক্ত আর বিভৎসতা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যান। জ্ঞান আসার পরেও কিছুটা সময় উনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তারপর প্রতিবেশীদের ডেকে সব জানান। তারাই পুলিশের কাছে ফোন করে। আমরা রাতে এসে পড়েছিলাম, কিন্তু মৃতদেহ নিয়ে যাওয়ার আগের 2টো খুনের কথা মনে পড়তে ওপর মহলে জানায়। তারাই দাসবাবুকে জানাতে বলে। এসব করতে করতে বেশ রাত হয়ে যায়। দাসবাবুকে ফোনে পাই সে সকালে। তারপর তো আপনি আসবেন শুনে আমরা আর। ঠিক এই সময় গেটের কাছ থেকে একটা কথাবার্তা শুনে আমরা তাকাই। এক মধ্যবয়স্ক মহিলা গেটে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে কিছু বলছেন। লাহিড়ী বাবু গলা তুলে বললেন, বাড়ি কি হয়েছে? স্যার, উনি ভেতরে যেতে চাইছেন। ওনাকে আসতে দাও। ভদ্রমহিলা আমাদের সামনে এসে দাঁড়ালেন। আমরা এই পাশের বাড়িতেই থাকি। আমরাই পুলিশে খবর দিয়েছিলাম। কাকিমার কাছে একটু থাকা দরকার মনে হলো, তাই এলাম। আচ্ছা বেশ, যান। ভদ্রমহিলা এগিয়ে গেল বয়স্ক মহিলার দিকে। বয়স্ক মহিলাটি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। লাহিড়ী বাবু সেদিকে তাকিয়ে থেকে বললেন, একদম ভেঙে পড়েছে ব্যোমকেশ বাবু। একমাত্র ছেলের সাথে থাকতেন এখানে। সাক্ষ্যবাবু বিয়ে করেননি? যতদূর শুনেছি বিয়ে করেছিলেন, তবে সম্পর্ক টেকে। মৃতদেহ কোন ঘরে আছে? আসুন আমার সাথে। সেই আবার আগের খুনটার মতোই একই দৃশ্য। মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে, রক্তে গোটা মেঝে ভেসে যাচ্ছে। এবার মনে হলো বাইরের বয়স্ক মহিলার হাতে আর কাপড়ে বোধহয় রক্ত দেখেছি। মৃত ছেলেকে হয়তো মৃত্যু থেকে আকুল স্বরে ডেকে জাগাতে চেয়েছিলেন। এই ঘরে ভিকটিমের মা ছাড়া আর কেউ এসেছিল? যারা পুলিশে খবর দিয়েছিল তারা এসেছিল। এও সেই একইভাবে খুন হয়েছে। ব্যোমকেশ ঘরের চারপাশটা ঘুরে দেখতে লাগলো, কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না। শুধু টেবিলের ওপর 2টো চায়ের কাপ, আর বিশেষ কিছুই না। চায়ের কাপ দুখানা দেখে ব্যোমকেশ কি যেন ভাবলো, তারপর বলল, লাহিড়ীবাবু, এই চায়ের কাপ দুটো একবার থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দেখবেন যেন চায়ের কাপের মধ্যে থাকা চাটাও একইভাবে থাকে।
চায়ের কাপ, আপনি কি ভাবছেন বলুন তো? দুটো খুনের ক্ষেত্রে ভিকটিমের শরীরের মাথার পেছনে আঘাত আর গলা কাটা ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো ধস্তাধস্তিরও চিহ্ন নেই। খুব সহজেই ভিকটিম নিজেকে খুন হতে দিয়েছে। কিন্তু কেন? চায়ের মধ্যে কি কিছু ছিল বলে আপনি মনে করছেন? নাও হতে পারে, এ আমার অনুমান মাত্র। আপনার পোস্টমর্টেম রিপোর্টে ঘুমের ওষুধের চিহ্ন পাওয়া যায়নি? গেছে, তবে সায়নী দেবী কিন্তু ইনসমনিয়ায় ভুগতেন, তাই তিনি ঘুমের ওষুধ খেয়েই ঘুমোতে যেতেন, তাই ব্যাপারটা নিয়ে অত ভাবিনি। আচ্ছা বেশ, সাক্ষ্যবাবুর পোস্টমর্টেম হলে জানা যাবে ব্যাপারটা কি। মৃতদেহ পোস্টমর্টেমে পাঠিয়ে দিন, আমাদের দেখা শেষ। বলেই ব্যোমকেশ জানলার কাছে গিয়ে আমায় ডাকলো। আমি কাছে যেতেই বলল, দেখো যদি জানলাটা দিয়ে বাইরের রাস্তাটা দেখো। ঠিক সায়নী দেবীর বাড়ির জানলার মতোই। প্রথম ভিকটিমের বাড়িতে যাওয়াটা খুব দরকার উচিত, ওখানে গেলেই অনেকগুলো জিনিস পরিষ্কার হয়ে যাবে। কি যেন ভাবতে ভাবতে হঠাৎ ব্যোমকেশ বলে উঠল, চলুন দাসবাবু, ভিকটিমের মায়ের সাথে একবার কথা বলা দরকার। আমরা বাইরে বেরিয়ে উঠোনের যেখানে দুই মহিলা দাঁড়িয়েছিলেন সেইখানে গেলাম। লাহিড়ীবাবু মৃতদেহ নিয়ে যাওয়ায় ব্যস্ত হয়ে পড়লেন। সাক্ষ্যবাবুর মা মালিনী দেবীকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই উনি কান্না ভেজা কণ্ঠে বললেন, লোকটা যখন এলো তখন আমি দীপাদের বাড়ি যাব। লোকটা বাবুর ঘরেই বসলো। বাবু আমায় 2 কাপ চা করে দিতে বললে, 1 কাপ চিনি ছাড়া। এক মিনিট, আপনার ছেলে সাক্ষ্যবাবু কি চিনি ছাড়া চা খেতেন? না, যে লোকটা এসেছিল তার জন্য। ওর নাকি সুগার আছে। কত বয়স হবে দেখে মনে হয়েছিল? ওভাবে বয়স তো আমি আন্দাজ করতে পারি না, তবে বাবুর চেয়ে বড়ই মনে হলো। দেখতে কেমন? চোখে কালো চশমা, মাথায় এক মাথা কালো চুল, আর একটা কালো রঙের দামি কোট পরেছিল। ব্যোমকেশ কি যেন ভেবে বলল, নিজেকে আড়াল করার চেষ্টা। তারপর আমি চা দিতে যাবার সময় বললাম, এখন কালো চশমা পরে থাকে কেউ, ওটা খুলে ফেলুন। তো আমায় বলল চোখে নাকি কি সব সমস্যা আছে তার। মুখে দাড়ি ছিল কি? হ্যাঁ, মুখ জোড়া দাড়ি ছিল। ছদ্মবেশ, কিন্তু ছদ্মবেশ নেওয়ার প্রয়োজন কি ছিল সেটাই তো বোঝা যাচ্ছে না। তারপর আপনি চলে গেলেন? হ্যাঁ, আমি ওদের রেখে দীপাদের বাড়ি যাই। ফিরে এসে দেখি দরজা ভেজানো। খুলে বাবুকে ডাকতে ওর ঘরে গিয়ে দেখি। বলতে বলতে মালিনী দেবী কান্নায় ভেঙে পড়লেন। দীপা তাকে ধরে বলল, কাকিমা অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান ফিরলে আমাদের বাড়িতে এসে সব জানানোর পর আমরা পুলিশে খবর দিই। আচ্ছা, ওনার ছেলের কি ঘুমের কোনো সমস্যা ছিল? মানে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হতো? আমি সেটা ঠিক জানি না। মালিনী দেবীও মাথা নাড়ালেন। চলুন দাসবাবু, এখানের কাজ শেষ, একবার আকাশবাণী ঘুরে যাওয়া দরকার। তারপর কি যেন মনে পড়তে ব্যোমকেশ বলল, আপনারা যান, আমি আসছি। বলেই আবার ফিরে গিয়ে কি যেন বলতে লাগলো দীপা আর মালতী দেবীকে। আমরা গাড়িতে গিয়ে বসতেই দাসবাবু বললেন, তাহলে এখন কোথায় যাব? আকাশবাণী রেডিও স্টেশন। এই কেসের সব সমস্যার আসল শিকড় ওটাই। আকাশবাণীর বড় বাড়িটার সামনে গিয়ে আমরা পৌঁছলাম। এদিকটা খুব বেশি আসা হয় না, কিন্তু ট্রানজিস্টার রেডিওতে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান আর খবর শোনার অভ্যেস অনেকেরই আছে। আমরা দরজার কাছে দাঁড়িয়ে পরিচয় দিতেই আমাদের ভিতরে যেতে দেওয়া হলো। যদিও ব্যোমকেশের পরিচিতি নেহাত মন্দ নয়, তবুও সঙ্গে পুলিশ থাকলে বিভিন্ন ক্ষেত্রে অনেক রকম সুবিধা হয় দেখেছি। ব্যাপারটা আমারও কানে এসেছে, বুঝলেন তো। যারা মারা গেছেন তারা সবাই আমাদের এই রেডিও স্টেশনের বেশ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এমন অনেক প্রোগ্রাম ছিল যেগুলো তারাই পরিচালনা করত। সব থেকে বড় যেটা হলো, এদের অনুপস্থিতি আমাদের বেশ বিপদে ফেলবে। এদের সাথে আপনার তাহলে বেশ ভালো পরিচিতি ছিল তাহলে? ব্যোমকেশ আকাশবাণীর চিফ প্রডিউসার অমলকান্তি বোসকে প্রশ্নটা করল। এরা সকলেই অনেক পুরনো লোক। যখন প্রথম এরা এখানে আসে তখন বয়স সকলেরই কম ছিল। অবন্তী আর সায়নী তো সব থেকে পুরনো ছিল, আর সাক্ষ্য তো তখন একেবারে বাচ্চা ছেলে। না না, ঠিক আছে অমলবাবু, এদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কারোর সাথে? শত্রু? অমলবাবু কি যেন ভাবলেন, তারপর বললেন,
তেমন কিছু তো কই মনে পড়ে না। একটা কথা অমলবাবু, খুনি যে 3 জনকে খুন করেছে তার সাথে কোনো একটা প্রতিশোধের ব্যাপার লুকিয়ে আছে। খুনির লক্ষ্য 4 জন, মানে আরেকজন আছে তাহলে এই গোটা ব্যাপারটায়। 4 জন? দাঁড়ান দাঁড়ান, তাহলে কি বীরেনের কথা বলছেন আপনারা? ইনিকে? আমাদের রেডিও স্টেশনেই কাজ করে। যে 3 জন মারা গেছে তাদের সাথেই বিভিন্ন অনুষ্ঠান আর বিভাগে কাজ করত। তাহলে কি খুনির পরের নিশানা এই বীরেনবাবুই? এখনই তা বলা সম্ভব নয় দাসবাবু। খুনির মোটিভটা আগে জানা দরকার। আচ্ছা, এই 4 জন মিলে একসাথে কোনো কাজ বা কোনো একটা অনুষ্ঠান পরিচালনা করেছেন এমন কিছু আছে কি? অমলবাবু একটা খাতা টেনে বার করলেন, তারপর বললেন, আমাদের রেডিও স্টেশনে যখন কোনো নতুন মুখ মানে নতুন গলা নেবার প্রয়োজন হতো তখন এরাই সেই কাজ করত। এরা 4 জন মিলে নতুন দরখাস্ত দেখে তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিত। এবার কোনো কারণে আপনাদের নতুন মুখের নির্বাচন হয়েছে, মানে আমি বলতে চাইছি এবারেও কি অডিশন নিয়েছিলেন এরা? 3 মাস আগে করেছেন। সেখানে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছিল কি? না, সেরকম কিছু তো আমি শুনিনি। আরে এই তো চা এসে গেছে। আরে বিনোদ, তুমি তো বীরেনকে ভালোভাবেই চেনো, এদের সাথে একবার কথা বলো তো। আমাদের যে 3 জন মারা গেছে তাদের ব্যাপারে এনারা কথা বলতে এসেছেন। আমি নতুন এসেছি এখানে, তবে আমি প্রায় সবাইকেই চিনে নিয়েছি এর মধ্যে। কতদিন হয়ে গেছে তুমি এখানে এসেছো? 1 মাস হবে স্যার। যারা মারা গেছে সবাইকে তুমি চিনতে? হ্যাঁ, আমার ফাইলপত্র নিয়ে এখানে ওখানে যেতে হয় মাঝে মধ্যেই, তাই সবাই আমার চেনা। যারা মারা গেছে তাদের মধ্যে কোনো অদ্ভুত ব্যাপার কিছু লক্ষ্য করেছিলে? কই না তো। এরই মধ্যে তোমার এমন কিছু মনে হয়েছে যে এদের সাথে কারোর ব্যক্তিগত শত্রুতা বা অন্য কিছু ছিল? না স্যার, তবে একটা কানাঘুষো খবর শুনেছিলাম। কি? শেষবার যখন এই রেডিও স্টেশনের জন্য নতুন গলার প্রয়োজন ছিল তখন একটা অডিশন হয়েছিল, সেখানে অনেকেই নাম দিয়েছিল। তবে এই অডিশনের পর একজন নাকি হঠাৎ করেই আত্মহত্যা করে, কারণ কিছু জানা যায়নি। এখানে আমার জায়গায় যেই বয়স্ক ভদ্রলোক কাজ করতেন সে তারই ছেলে ছিল। ফেলে মারা যাবার পরই ভদ্রলোক কাজ ছেড়ে দেয়। তারপর আমি এখানে আসি। লোকটাকে তুমি চেনো? না স্যার, তবে বড়বাবুর কাছে তার ঠিকানা থাকতে পারে, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে বিনোদ, অনেক ধন্যবাদ তোমায়। ব্যাপারটা ঠিক কি তা আমিও জানি না। লোকটা আমাদের এখানেই কাজ করত, তার নাম বাসুদেব সামন্ত। বেশ ভালোই লোক ছিল। 2 মাস আগে আমাদের একটা নতুন গলার প্রয়োজন হয়, তখন আমরা বিজ্ঞাপন দিই। বিচারক এই 4 জনই ছিল। কয়েকদিন পরে খবর পাই কি একটা কারণে যেন বাসুদেব বাবুর ছেলে আত্মহত্যা করেছে। তারপরেই বাসুদেব বাবু কাজ ছেড়ে দেয়। তার জায়গায় তখন আমরা বিনোদকে রাখি। এই বিষয় নিয়ে আপনার কিছু জানা নেই? মানে কেন এমন করলো? বাসুদেব বাবু কি কিছুই বলেনি? না, শুনেছিলাম সেও এই ঘটনার পরে বেশ অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে অমলবাবু, আজ চলি, প্রয়োজন হলে আবার আসবো। আমরা বেরিয়ে এলাম। গাড়িতে বসেই দাসবাবু বললেন, ব্যোমকেশ বাবু, বলছিলাম এই বাসুদেব বাবুর সাথে একবার কথা বলে নিলে কি হতো না? দেখলাম ব্যোমকেশের কপালে ভাঁজের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এখন সে চোখ বুজে বসে আছে গাড়ির পিছনে হেলান দিয়ে। আমি স্পষ্ট বুঝতে পারছি সে গভীরভাবে কিছু চিন্তা করছে। দাসবাবু আমার দিকে তাকাতেই আমি ইশারায় তাকে অপেক্ষা করতে বললাম। মিনিট খানেক পরে ব্যোমকেশ চোখ খুলে বলল, অজিত, কোথায় আগে যাওয়া প্রয়োজন? সে আর আমি কি করে বলবো? অজিত, এখনো পর্যন্ত কেসটা দেখে তোমার যা মনে হচ্ছে তাতেই বলো যে এখন আমাদের কোথায় যাওয়া প্রয়োজন। বীরেনবাবুকে সাবধান করে দেওয়াটা প্রয়োজন। যদিও আমার মনে হয় এই 3টে খুনের অন্তত 2টোর কথা তার জানা আছে, তাই তিনি অন্তত সাবধানে থাকবেন। অন্তত আজ যে তিনি আকাশবাণীতে আসেননি সেটা তারই প্রমাণ। বেশ বেশ বেশ, তারপর? আমার মনে হয় বাসুদেব বাবুর বাড়িতে যাওয়াটা আগে প্রয়োজন, কারণ সেখানে গেলে অনেকগুলো ব্যাপার জানা যাবে, যেমন বাসুদেব বাবুর ছেলের আত্মহত্যার কারণটা, আর তার সাথে এই 4 জনের মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা সেটাও খোলসা হবে। অসাধারণ অসাধারণ, কিন্তু কিছু নতুন তোমার মনে হচ্ছে অজিত? একটা ব্যাপার মনে হচ্ছে, যদিও আমি ভুলও হতে পারি। খুনি কিন্তু এই 4 জনের ওপর শুধু নজর রাখেনি, খুনি হয়তো তাদের খুব ভালোভাবে চিনত। এমন মনে হওয়ার কোনো কারণ?
আমি একটু ভেবে নিয়ে বললাম, তুমি বলেছিলে খুনি যদি অচেনা হয় তাহলে তার সাথে ওরা সময় কাটাবে কেন? তার মানে খুনি ভিকটিমদের চেনা। ব্যোমকেশ মুখে একটা অদ্ভুত শব্দ করে বলল, তোমার অনুমান অনেকটা কাছাকাছি গেছে অজিত, তবে খুনিকে ভিকটিমদের কেউ চিনত না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে মালতী দেবী মানে সাক্ষ্যবাবুর মা খুনিকে কালো চশমা আর চাপ দাড়িতে দেখেছিল। এটা তো মাথায় ছিল না। তাহলে এবার কি করবে? চলো আগে বাসুদেব বাবুর সাথে একবার দেখা করে আসি, তারপর দেখা যাক কি করা যায়। আজ আর নয়, এটাই শেষ। দাসবাবু, এই কেসের পর কিন্তু আমি 1 সপ্তাহ আর কোনো কেস নেব না। মানে এই কেসটা তুলে দিন, তারপর আর আপনাকে। গাড়ির শব্দে দাসবাবুর কথা আর শোনা গেল না। আমি বাইরের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কেসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। বাসুদেববাবুর বাড়িটা ছোট্ট। একটা কাঠের দরজার ওপর দাসবাবু শব্দ করে বললেন, বাসুদেববাবু, আমরা থানা থেকে আসছি, বাড়িতে আছেন? তারপর ভিতরের দিক থেকে কারুর হেঁটে আসার শব্দ শোনা গেল। আমরা একটু সরে এসে দাঁড়ালাম। একটি অল্প বয়সী মেয়ে দরজা খুলে দিল। পুলিশ দেখেই সে দরজার একপাশে সরে গিয়ে বলল, কাকে চাই? বাসুদেববাবু বাড়িতে আছেন? বাবার তো শরীর খারাপ, কি জন্য দেখা করবেন? আমরা বাসুদেববাবুর কাজের ওখান থেকে আসছি। একবার ওনাকে গিয়ে বলো যে আমরা ওনার সাথে দেখা করতে চাই। মেয়েটি দরজার ওপাশ থেকে বাইরে এসে আমাদের 3 জনকে দেখল, তারপর এক ছুটে ভেতরে চলে গেল। এখন আর পুলিশ এসে কি হবে? আমার জনজ্ঞান্ত ছেলেটা চলে গেল। বাসুদেববাবুর ছোট্ট ঘরটায় কেমন যেন একটা মলিন ভাব আছে। বিছানার ওপর একটা কম্বল গায়ে তিনি শুয়েছিলেন। আমাদের আসতে দেখে উনি উঠে বসেছেন। বোধহয় চোখে ভালো দেখেন না। গোটা ঘর জুড়ে কালি ঝুলির ছাপ রয়েছে। মেয়েটি আমাদের জন্য চা করে নিয়ে এসেছে। আমাদেরকে দেখে প্রথমে সে একটু চমকে উঠে ভয় পেয়েছিল, কিন্তু এখন তা কেটে গেছে। মেয়েটি গিয়ে বাসুদেববাবুকে উঠে বসতে সাহায্য করল। ব্যাপারটা কি হয়েছিল আমাদের একবার বলবেন কি? কি হয়েছিল তা কি আর আমি জানি? আমি তখন আকাশবাণীতে কাজ করি। পিয়নের কাজ ফাইলপত্র এখানে ওখানে পৌঁছে দেওয়া, সবার ফাইল ফরমাস খাতা। একদিন শুনলাম আকাশবাণীতে নাকি নতুন গলা খুঁজছে। ওরা মাঝে মাঝে নতুন কোন রেডিও অনুষ্ঠানের জন্য এমন লোক নিত। আমার ছেলেটা খুব ভালো গান করতো স্যার। ওকে বলতেই ও দরখাস্ত করলো, ওকে ডাকাও হলো। সেদিন আমিও ছিলাম ওখানে, কিন্তু ও যে আমার ছেলে তা কেউ জানতো না। আমি বলিনি কাউকে। একটা পিয়নের ছেলে বলে সবার কাছে পরিচয় দিতে চাইতাম না আমি। ওকে বারণ করতাম, কিন্তু ও শুনতো না মোটে। বলতো কোনো কাজই নাকি ছোট নয়, আর পরিচয় নিয়ে কখনো লজ্জা পেতে নেই। বড় ভালো ছেলে ছিল আমার স্যার, তবে একটুটাই কষ্ট পেয়ে যেত। কাউকে কিচ্ছু বলতে চাইতো না। নিজের ঘরে বসে একা একাই কাঁদত। বলতে বলতে বাসুদেববাবুর খোলা দৃষ্টিহীন চোখ দিয়ে 2 ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। মেয়েটি কেমন যেন পাথরের মতো দাঁড়িয়েছিল। এবার আমি অবাক হয়ে দেখলাম সে বাসুদেববাবুর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আবার কাঁদছো তুমি? বলেছি না কাঁদবে না। ছাড়া আমাদের আর কি আছে রে মা? আমার ছেলেটা চলে গেল, আমিও কদিন পর চোখ বুঝলে তোর কি হবে তা ভেবেই তো রাতে আমার ভয় ঘুম হয় না।
ব্যোমকেশ চুপ করে বসে রইল। দাসবাবু কেমন যেন অস্বস্তিতে পড়ে হাঁসফাঁস করতে করতে বললেন, ব্যোমকেশ বাবু, আপনারা কথা বলুন, আমি বাইরে থেকে আসছি। দাসবাবু বেরিয়ে যেতেই ব্যোমকেশ বলল, বাসুদেব বাবু, আপনার ছেলের মৃত্যুর জন্য কারা দায়ী আমি জানি না। সে কি কোনো সুইসাইড নোট লিখে গেছিল? না, আমি বাড়ি ফিরে এসে দেখি ঘরের দরজা বন্ধ। মেয়েটা আমার ভেবেছে দাদা হয়তো ঘুমাচ্ছে, তাই ডাকেনি। পরে আমার সন্দেহ হওয়ায় দরজা ভেঙে দেখি আমার ছেলেটা দড়ি থেকে ঝুলছে, মুখের কষ বেয়ে। বাসুদেব বাবু আর বলতে পারলেন না। ব্যোমকেশ হঠাৎ তার হাত চেপে ধরে বলল, আমি জানি আপনার যা ক্ষতি হয়েছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সেদিন আকাশবাণীর ওই ইন্টারভিউ রুমে কিছু একটা হয়েছিল যার জন্য আপনার ছেলে আত্মহত্যা করেছে। তবে সেটা না জানা পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। আমি একবার আপনার ছেলের ঘরটা ঘুরে দেখতে চাই। বেশ, তো দেখুন, ও ঘর এখন বন্ধই থাকে। মা, যা তো বাবুদের ও ঘরে নিয়ে যা। আমরা চলে আসছি এমন সময় বাসুদেব বাবু আবার বললেন, স্যার, আপনার নামটাই তো জানা হলো না। ব্যোমকেশ সামান্য হেসে বলল, গরিবের নাম ব্যোমকেশ বক্সী। বাসুদেব বাবুর দৃষ্টিহীন চোখ বড় বড় হয়ে গেল। তিনি দু হাতে হাতড়ে হাতড়ে ব্যোমকেশের হাত ধরে বললেন, ব্যোমকেশ বক্সী মানে সেই গোয়েন্দা ব্যোমকেশ বক্সী? আমার কি কপাল দেখুন, আপনাকে চোখের দেখাও দেখতে পাচ্ছি না। তাতে কি হয়েছে? আমি এমন কেউ নই যাকে দেখতেই হবে। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের দিকটা আমি দেখব। আর বাসুদেব বাবু, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী। এই ঘরেই তোমার দাদা থাকতো? অজিত, ভালো করে ঘরটা ঘুরে দেখে নাও। আমি আর ব্যোমকেশ ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলাম। তেমন বিশেষ যদিও কিছুই নেই, ওই খাতাপত্র, বিছানা, জামাকাপড় এইসবই আছে। সব কিছুর ওপরে সামান্য ধুলো পড়ে আছে। তেমন বিশেষ কিছুই পেলাম না। ব্যোমকেশ খাতাপত্র খুলে খুলে পড়ে দেখল। তারপর আমরা বাসুদেববাবুকে বিদায় জানিয়ে চলে এলাম। আসার সময় ব্যোমকেশ বলে এলো, যদি আমায় বলার মতো কিছু মনে পড়ে তাহলে এই টেলিফোন নম্বর রইল, ফোন করে নেবেন। বাসুদেববাবু, 3-3টে খুন হয়েছে, আর চতুর্থটা হতে চলেছে। খুনি যেই হোক না কেন, আমি তাকে ধরবই। বাড়ি ফেরার পথে গোটা রাস্তা ব্যোমকেশ চুপ করে রইল। এরপর বাড়ি ফিরে ব্যোমকেশ বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে অজিত। বাসুদেববাবুর ছেলের সাথে এই খুনগুলোর যে একটা সম্পর্ক আছে সেটা তো বেশ বোঝা যাচ্ছে, কিন্তু আসল কারণটাই তো বোঝা যাচ্ছে না। আর ধরো বাসুদেববাবুর ছেলের আত্মহত্যার জন্য ওই 4 জনই যদি দায়ী থাকে, তাহলেও তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, খুনগুলো করছে কে? বাসুদেববাবুর অবস্থা এতটাই খারাপ যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আর তার মেয়ে নিহিত বাচ্চা, তাই মাথায় আসছে না অজিত। ব্যোমকেশ বিছানায় শুয়ে মাথায় হাত দিয়ে বসে রইল। তার চোখ বোঝা, কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। মনে মনে সে নিশ্চয়ই কোনো গভীর চিন্তা করছে। আমি আর তাকে ঘাঁটালাম না। স্নান ঘরে গিয়ে ভালো করে স্নান করে নিয়ে তারপর বিছানায় এসে বসলাম। খাবার টেবিলে ব্যোমকেশকে অন্যমনস্ক দেখে সত্যবতী বলল, কি হয়েছে বলো তো? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? কেসটা বড় সমস্যায় ফেলে দিয়েছে সত্য। কেন? কি হয়েছে? 4 জনের মধ্যে 3 জন খুন হয়েছে। চতুর্থ জন কে তার সামান্য অনুমান আমার কাছে আছে, তবে খুনি কে সে সম্পর্কে কোনো আভাস নেই। আর খুনের মোটিভও জানা নেই। খুনি যে সবসময় মোটিভ নিয়েই খুন করবে তার তো কোনো মানে নেই। কেউ খুনিকে দিয়ে খুন করাতেও তো পারে। এই একটা কথায় ব্যোমকেশ যেন চমকে উঠল। কি বলি সত্য? আরেকবার বলো। খুনি নিজের জন্য খুন না করে অন্য কারোর জন্যও তো খুন করতে পারে। ব্যাপারটা তো আমি ভেবে দেখিনি অজিত। আমার তো মনে হয় ঠিক এমন সময় টেলিফোন বাজতেই ব্যোমকেশ উঠে গিয়ে সেটা ধরল। তারপর খাবার টেবিলে এসে বলল, অজিত, সায়নী দেবীর বাড়ির কাজের লোকটি থানায় এসেছিল।
কি বলছে? একটা বাচ্চা ছেলের হাতে করে কেউ একটা কাগজ পাঠিয়ে বলেছে পারলে চতুর্থ খুনটা হওয়া থেকে আটকে দেখান। কিন্তু এই কাগজটা তাকে পাঠানোর মানে কি? তুমি বুঝতে পারছো না কেন অজিত? খুনি জানে আমরা এই কেসটা নিয়ে তদন্তে এগোচ্ছি, তাই তার কাছে কাগজের টুকরো পাঠালো যেখান থেকে সেটা ঠিক আমার কাছে এসে পৌঁছে যাবে। খুনি খুব সাবধানে খেলছে অজিত, খুব সাবধানে খেলছে। খেলাটা জমতো, কিন্তু একটা খুন হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। না থাকলে আমিও দেখিয়ে দিতাম অজিত যে আমার নাম ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ সোজা জানলার দিকে তাকিয়ে শক্ত গলায় কথাটা বলল। তাকে এতটা উত্তেজিত হতে আমি খুব কমই দেখেছি। নিজের ঘরের বিছানায় শুয়েও রাতে ঘুম আসছিল না কিছুতেই। এর আগেও এমন অনেক কেসে বেশ ধাঁধায় পড়েছি, কিন্তু সেসব কেসে অন্তত একটা না একটা সূত্র ছিল, সেটা ধরেই ব্যোমকেশ শেষ পর্যন্ত অপরাধী অবধি পৌঁছেছিল। কিন্তু এই কেসে অমলবাবু আর বিনোদের কথায় যখন মনে হয়েছিল বাসুদেববাবুর কাছ থেকেই কিছু একটা অন্তত জানা যাবে, ঠিক তখনই যেন আমাদের তদন্ত একটা গুঁতা খেল। বাসুদেববাবু যেখানে তার ছেলের আত্মহত্যার কারণ নিজেই জানেন না, সেখানে তার পক্ষে এই কেসে যুক্ত থাকা অসম্ভব। তাছাড়া তার নিজের শরীরের অবস্থাও তো বেশ খারাপ। না, কিছুই মাথায় ঢুকছে না আমার। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো, আচ্ছা যদি এর মাঝেই চতুর্থ ব্যক্তি খুন হয়ে যায়, কি যেন নামটা কিছুতেই মনে পড়লো না, কিন্তু তাহলে তো একেবারে সাড়ে সর্বনাশ হয়ে যাবে। আমরা যেখানে যাই করি না কেন খুনি ঠিক জানতে পেরে যাচ্ছে, অথচ আমরা তাকে খুঁজে পাচ্ছি না। খুনের মোটিভ, খুন কি কারণেই বা করা হচ্ছে, এসব কিছুই জানা যাচ্ছে না। আমি বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বারান্দার কাছে ব্যোমকেশ দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে যেতেই ব্যোমকেশ বলল, ঘুম আসছে না অজিত? না, কেসটা নিয়ে ভাবছিলাম। একটা চিন্তা হঠাৎ করেই মাথায় এলো, যদি আমাদের দেরি হওয়ার জন্য। ব্যোমকেশ সামান্য হাসলো, তারপর বলল, চতুর্থ খুনটা হবে না অজিত। বীরেনবাবুর বাড়ির বাইরে সাদা পোশাকের পুলিশের ব্যবস্থা আছে। কিন্তু আমরা আজ ওনার বাড়িতে গেলাম না কেন? খুনি আমাদের অনুসরণ করে চলেছে, আমরা সেখানে গেলে সে হয়তো ঠিক খবর পেয়ে যাবে। আমি সেটাই চাইছি না অজিত। আচ্ছা ব্যোমকেশ, এই কেসের ব্যাপারে কতদূর এগোলে? ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটু না, সব সুতোগুলো এক জায়গায় এসে থেমে আছে অজিত। একটা জট ছাড়াতে পারলেই গোটা সুতোর বাঁধনটা আগলা হয়ে যাবে। বেশি ভেবো না ব্যোমকেশ, একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে, তুমি বেশি চিন্তা করো না। ব্যোমকেশকে যে এই কথাটা কোনোদিন বলতে হবে সেটা আমি কখনো ভাবিনি, কিন্তু আজ এই কেসটায় আমার আর ভাবতে ভালো লাগছে না। ব্যোমকেশ হঠাৎ একটা কথা বলল, অজিত আমি জানি না তোমার কথাটা শুনতে কেমন লাগবে, তবে আমার মনে হয় আমাদের তদন্তটা কেউ ইচ্ছে করে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু এমন মনে হবার কোনো নির্দিষ্ট কারণ আছে কি? আছে, একবার ভেবে দেখো। আমরা যখনই একটা জায়গা ছেড়ে অন্য জায়গায় তদন্ত করতে গেছি, তখনই কিন্তু এই খুনি সেখানে একটা চিরকুট দিয়ে এসেছে। তার মানে সে জানতো যে আমরা ওই মুহূর্তে ওখানে থাকবো না, অথচ তারপরেও এটা করার মানে কি? মানে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি আমাদের তদন্তের মোড় কেউ নিজের হাতে ঘুরিয়ে দিতে চাইছে না তো। আমরা তো ঠিক রাস্তাতেই আছি। চতুর্থ খুন মানে বীরেনবাবুর বাড়ির সামনে পাহারা তো আছেই। ওটাই তো ভরসা উচিত। এই অনুমানটাও মিথ্যে হলে আবার প্রথম থেকে শুরু করতে হবে কেসটা। কাল তাহলে আমরা কোথায় যাচ্ছি ব্যোমকেশ? প্রথমে বীরেনবাবুর বাড়ি, তারপর প্রথম ভিকটিমের বাড়ি, তারপর অবস্থা বুঝে নিয়ে ব্যবস্থা করব। এবার তাহলে শুয়ে পড়ো, আমিও ঘুমাই। পরের দুটো দিন বেশ নির্বিঘ্নেই কাটল। খুনের কোনো খবর এলো না দেখে ব্যোমকেশ নিজেই বীরেনবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলো। বাড়ির উল্টো দিকে চায়ের দোকানে বসে থাকা দুজন সাদা পোশাকের পুলিশের সঙ্গে ইশারায় কি যেন একবার কথা হলো। আমরা বাড়ির ভেতরে ঢুকে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে প্রথমে একটা সন্দিগ্ধ স্বর ভেসে এলো। কে? নমস্কার, আমি ব্যোমকেশ, আমরা পুলিশের কাছ থেকে আসছি। ও ব্যোমকেশ বাবু, পুলিশ আমায় সব বলেছে। ব্যোমকেশ বাবু, আমায় বাঁচান। ব্যোমকেশ বাবু, আমায় বাঁচান। চিন্তা করবেন না, আমরা থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। শুধু একটা ব্যাপারে আপনাকে সাবধানে থাকতে হবে, বাড়ি থেকে বেরোবেন না। আপনার বাড়ির সামনে সাদা পোশাকের পুলিশ থাকবে।
আমরা কথা বলতে বলতে ঘরে ঢুকতেই বীরেনবাবু আবার দরজা বন্ধ করে দিলেন। কতদিন ধরে নিজেকে এভাবে ঘরে বন্ধ করে রেখেছি জানেন ব্যোমকেশবাবু? আমাকে আমাকে বাঁচান আপনি। কিন্তু আপনারও তো মনে হয় অপরাধ কম নয়, সেই ব্যাপারটা আমার জানা দরকার, বলবেন কি? বীরেনবাবু ইতস্ততভাবে ঘরের চারদিকে ঘুরে বেড়াতে লাগলেন। তার চোখ মুখ কেমন যেন উদ্ভ্রান্তের মতো, মাথার চুল উস্কো খুস্কো, চোখের তলায় গাঢ় কালি পড়েছে, গালগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে এসেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে তার উপর একটা ঝড় বয়ে যাচ্ছে। তারই অবস্থা দেখে আমার মনে হলো বাসুদেববাবুর ছেলের সাথে কিছু একটা ঘটেছিল যাতে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আসলে ঘটনাটা কি ঘটেছিল বীরেনবাবু কি সেটা আমাদের জানাবেন? দেখুন, আপনি আমাদের সবটা না জানালে আমরা আপনাকে সাহায্য করতে পারবো না। খুনিকে ধরতে গেলে খুনির মতো করেই আমাদের ভাবতে হবে, আর তাছাড়া সে আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে সব সময়। সেদিন ইন্টারভিউ রুমে ঠিক কি হয়েছিল আমার সেভাবে মনে নেই। একটা ছেলে নিজেকে আকাশবাণীর এক পিয়নের ছেলে বলে পরিচয় দিয়েছিল, আর সেটা শুনেই অবন্তী একটু খারাপ ব্যবহার করে তার সাথে। আমি ছিলাম, তবে সাক্ষ্য ছিল প্রধান বলতে পারেন। তারাই সমস্যাটা দেখেছিল। ছেলেটা অনেকবার বলে যে তার বাবাই আকাশবাণীতে কাজ করে, তার খুব ইচ্ছে আকাশবাণীতে কাজ করার, রেডিওতে তার গলা শোনা যাবে, এরকম বিভিন্ন স্বপ্নের কথা সে বলে। তবে তার সাথে খারাপই হয় ব্যোমকেশবাবু, তাকে অপমান করে বার করে দেওয়া হয়। আসলে অবন্তীর চেনা একজন ছিল যাকে সে সেই জায়গাটা দিতে চেয়েছিল, তাই এরকম এই ব্যাপারটা হয়। এরপরেই ছেলেটা বেরিয়ে যায়। তারপরে আর কিছু আমরা জানতে পারিনি। তবে অনেক দিন পর শুনেছিলাম বাসুদেব বাবুর ছেলে আত্মহত্যা করে মারা গেছে, কিন্তু আমরা জানতাম না যে সেই ছেলেটাই বাসুদেব বাবুর ছেলে। কারণ ছেলেটা যখন আমাকে তার বাবার কথা বলেছিল তখন সে তার বাবার নাম জানায়নি। পরে আমরা নিজেরাই জানতে পেরেছিলাম যে সে আসলে বাসুদেব বাবুর ছেলে ছিল। তখন আর কি করার আছে বলুন ব্যোমকেশবাবু? আর কেউ ছিল মানে ছেলেটার সাথে ইন্টারভিউতে আর কেউ এসেছিল? কারণ যে খুনগুলো হচ্ছে সেগুলো বাসুদেব বাবুর পক্ষে করা সম্ভব নয়। যদি অবশ্য তিনি কাউকে দিয়ে করিয়ে থাকেন সেটা আলাদা ব্যাপার। তবে তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমার মনে হয় না যে তিনি এসবের মধ্যে আছেন। আচ্ছা, বাসুদেববাবুর ছেলের কোনো বন্ধুর দ্বারাও তো খুনগুলো হতে পারে। ওনার ছেলের যেন নামটা কি, নামটাই জানা হয়নি। কে বললো অজিত জানা হয়নি? ওনার ছেলের নাম কমল। আমি ওর ঘর থেকে পাওয়া খাতা আর কাগজপত্রের বিভিন্ন জায়গায় এই নামটাই দেখেছি। হ্যাঁ, যতদূর মনে পড়ছে ছেলেটার নাম কমলই ছিল। কিন্তু ব্যোমকেশবাবু, আমাকেও কি ওদের হাতে খুন হতে হবে? সত্যি বলতে আমি কিছুই করিনি। তবে আমার দোষ, আমি ওই তিনজনের দলে ছিলাম। এখনই এতটা ভেবে ফেলবেন না ধীরেনবাবু। বাইরে পুলিশ পাহারায় আছে, আমিও চোখ কান খোলা রাখছি। আপনার ক্ষতি খুব একটা সহজে খুনি করতে পারবে না। তবে হ্যাঁ, সে একদিন না একদিন তো ঠিক আসবেই। বীরেনবাবুর মুখে ভয়ের ছাপ পড়ল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে গোটা ঘরটা একবার ঘুরে দেখল। জানলার কাছে গিয়ে দেখল রাস্তা থেকে ঘরের ভিতরটা একদম পরিষ্কার দেখা যায়, ঠিক আগের যে কটা খুন হয়েছে তাদের বাড়ির মতো। তারপর বেশ কিছুটা সময় কাটিয়ে ব্যোমকেশ বীরেনবাবুকে চিন্তা করতে বারণ করে বেরিয়ে এলো। আমিও তার পিছু নিলাম। আমি বললাম, ব্যোমকেশ, একবার প্রথম ভিকটিমের বাড়িতে গেলে ভালো হয় না? আমার মনের কথা কেড়ে নিলে তুমি। কিন্তু দাসবাবু যে এলেন না। তিনি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। আর সেই চিরকুটের ব্যাপারগুলো? প্রত্যেক ভিকটিমের বাড়িতেই একটা করে চিরকুট গেছে অজিত, আর এখানেই একটা খেলা আমি খেলেছিলাম। আবার তুমি আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছ। না অজিত, আমি কয়েকটা ব্যাপারে নিশ্চিত হতে চাইছি প্রথমে, তারপর ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমাদের গন্তব্য কি? প্রথমে থানায়, তারপর ভিকটিমের বাড়ি। আমরা থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। থানায় আসার পর দাসবাবু জানালেন যে মানুষগুলো খুন হয়েছে তাদের সবার বাড়িতেই সেই হাতে লেখা চিরকুট পাওয়া গেছে। এই চিরকুটে তাদের সবাইকেই পুলিশ অথবা গোয়েন্দা এদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই কথার খেলাপ হলে তাদেরও যে বিপদ আছে তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
দাসবাবু দু হাতে মাথার চুল অল্প টেনে বললেন, ব্যোমকেশ বাবু, কেসটা তো অনেক দিন হয়ে গেল, এখনো কি কিছুই বোঝা যাচ্ছে না? উপর মহল থেকে তো এবার আমার উপর চাপ সৃষ্টি হচ্ছে, একটু কিছু অন্তত করুন। ব্যোমকেশ চেয়ারে বসে গভীরভাবে কি যেন ভাবছিল। আমি দেখেছি ওর চিন্তা ভাবনাগুলো এই কদিনে কেমন যেন গভীর হয়ে আসছে। ব্যোমকেশ ধীরে ধীরে বলল, দাসবাবু, খুনের ব্যাপারে যতটা জানা গেছে তা সব ক্ষেত্রে প্রায় একই। কালো দামি কোট, চোখে কালো চশমা, চাপ দাড়ি, মাথায় কালো চুল। ব্যোমকেশ বাবু, আর একটা ব্যাপার কিন্তু জানা গেছে, খুনির হাতে নাকি একটা কালো রঙের ব্রিফ কেস ছিল। প্রথম ভিকটিম অবন্তী বর্মনের বাড়ি থেকে, তারপর সায়নী দেবী কিংবা সাক্ষ্যবাবুর বাড়ি থেকেও এই একই ব্যাপার কিন্তু জানা গেছে। তার মানে ওই ব্রিফকেসের সাথে খুনের একটা সম্পর্ক আছে দাসবাবু। আমরা কোথাও একটা কিছু মিস করে যাচ্ছি, আর তার জন্যই কেসটা আমাদের কাছে এত জটিল হয়ে পড়েছে। কিন্তু বীরেনবাবুর বাড়িতে পাহারা ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে তো আর করার মতো কিছুই নেই ব্যোমকেশ। না অজিত, কিন্তু শুধু এটার উপরে ভরসা করে থাকলে আমাদের চলবে না। খুনি হয়তো জানে আমরা তার একটা ভুলের অপেক্ষা করছি, আর তাই সে নিজেও কোনো ভুল করতে চাইছে না। কেসটার প্রথম থেকেই খুনি খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় কাজগুলো করে চলেছে। তাই আমরা যদি আর অপেক্ষা করি তাহলে সেও আমাদের জন্যই অপেক্ষা করবে। আমাদের একটা ভুল কিংবা কোথাও একটা কম মনোযোগ তার কাজ করতে তাকে সাহায্য করবে, কিন্তু সেটাই আমি চাইছি না অজিত। আমি চাইছি সে এবার নিজের লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসুক। আমার কিন্তু মনে হয় খুনি আমাদের চোখের সামনেই কোথাও আছে, না হলে সে আমাদের ব্যাপারে সবকিছু কিভাবে জানতে পারছে? সেটাই তো অজিত, কিন্তু কোথায় আর কিভাবে সে যে গা ঢাকা দিয়ে আছে সেটাই আমরা জানতে পারছি কি করে? এই প্রশ্নের উত্তর সত্যিই আমার জানা ছিল না। আমি চুপ করে রইলাম। থানা থেকে বেরিয়ে আমরা অবন্তী বর্মনের বাড়িতে পৌঁছলাম। অবন্তী বর্মনের স্বামীর সাথে কথা বলে আমরা নতুন করে বিশেষ কিছুই জানতে পারলাম না। খুনের সময় তিনি বাড়িতে ছিলেন না। তাদের একমাত্র ছেলে সেই সময় বাইরে খেলতে গিয়েছিল। বাড়ি ফিরে ছেলেটি প্রথম মৃতদেহ দেখে এবং স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তিনি ফিরে এসে সবটা দেখে পুলিশে খবর দেন। অবন্তী দেবীর কোনো ব্যক্তিগত শত্রু থাকার কোনো কারণ তিনি বলতে পারলেন না। এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্র বলতে কেবলমাত্র 3টে খুন আর একটা খুন হবার আশঙ্কাতেই থেমেছিল। তার বেশি আমাদের হাতে ছিল একটা কোটের বোতাম, একটা রহস্যময় কালো পোশাকের মানুষ, কিছু হাতে লেখা চিরকুট, আর বাসুদেববাবুর ছেলের অদ্ভুত আত্মহত্যার সাথে এই 4 জনের একটা কোনো অজানা সম্পর্ক। যদি আত্মহত্যার ব্যাপারটা জানা যেত তাহলেও হয়তো কেসটা অতটা সহজ হতো না, কারণ বাসুদেববাবুর ছেলের হয়ে প্রতিশোধ নেবার মতন কোনো চরিত্র এখনো পর্যন্ত আমাদের সামনে এসে দাঁড়ায়নি। আমি জানি না ব্যোমকেশ কিভাবে এই কেসটার সমাধান করবে, তবে এর আগের প্রত্যেকটা কেসে তার পাশে থাকার জন্য ব্যোমকেশের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি ব্যোমকেশ সত্যি এই কেসের সমাধান করতে পারবে। পরদিন ব্যোমকেশের সাথে আমরা সাক্ষ্যবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। সাক্ষ্যবাবুর মায়ের সাথে ব্যোমকেশ কথা বলে তার প্রতিবেশী সেই দীপা নামের মেয়েটিকে ডেকে আনতে বলল। সে আসতেই ব্যোমকেশ বলল, দীপা দেবী আপনাকে যা বলেছিলাম সেরকম করেছেন তো? আপনার কথা মতোই এ বাড়ির ওপর নজর রেখেছিলাম। কাকিমা যেদিন আমার কাছে গিয়ে ওই চিরকুটের কথাটা বলল, সেদিন দুপুরেই একটা লোককে এ বাড়ির কাছাকাছি ঘুরতে দেখেছিলাম। এমনকি সামনের চায়ের দোকানে তাকে বসে থাকতেও দেখেছি। কাকিমা চিরকুটটা নিয়ে আসতে আমি থানায় ফোন করে জানাই, তবে লোকটার ব্যাপারে আপনি বলতে বারণ করেছিলেন, তাই। আচ্ছা, লোকটার ব্যাপারে কিছু বলতে পারেন? যেমন ধরুন এমন কিছু যেটা দিয়ে লোকটাকে খুব সহজে চেনা যাবে। আমি জানালা দিয়ে দেখেছি। এমন কিছু বলতে লোকটার চোখ চশমায় ঢাকা ছিল, আর মনে হলো মুখে চাপ দাড়ি আছে, একটু খুঁড়িয়ে হাঁটছিল মনে হয়। ব্যোমকেশ এই কথাই যেন লাফিয়ে উঠল। নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সে বলল, আপনি নিশ্চিত লোকটা খুঁড়িয়ে হাঁটছিল? অনেকটা দূর থেকে দেখেছি তো, তবে দেখে তো মনে হলো সামান্য খুঁড়িয়ে হাঁটছিল। আর কিছু?
আপনার অনুমতি না নিয়ে আর একটা কাজ করে ফেলেছি। কি কাজ? লোকটা চলে যাবার অনেকক্ষণ পরে চায়ের দোকানে গিয়ে লোকটার কথা জিজ্ঞেস করেছি। চায়ের দোকানদার তেমন কিছুই বলতে না পারলেও বলেছে যে লোকটা নাকি ওখানে বসেই পরপর দুবার চিনি ছাড়া চা খেয়েছে। আসলে এখানে তো দোকানে চিনি ছাড়া চা হয় না। লোকটা তাও জোর করে দুবার চিনি ছাড়া চা বানাতে বলেছিল এবং তার জন্য টাকাও বেশি দিয়েছিল। ব্যোমকেশ এই কথা শুনে নিজের মনেই স্বগতোক্তির মতো বলল, তার মানে লোকটা চিনি ছাড়া চা খায়, অর্থাৎ তার বহুমূত্র জাতীয় কোনো রোগ আছে। অজিত, মনে আছে অবন্তী বর্মন কিংবা সায়নী দেবীর বাড়িতেও কিন্তু আমরা চায়ের কাপ পেয়েছি, আর সেই চায়ের কাপের একটায় চিনি নেই আর অন্যটায় আছে ঘুমের ওষুধ। অন্তত পোস্টমর্টেম রিপোর্ট তো তাই বলছে। একমাত্র সায়নী দেবীর ঘুমের ওষুধ খাওয়ার অভ্যেস ছিল, তবে বাকিদের ছিল না। তার মানে ভিকটিম। ব্যোমকেশ বাবু, কাকিমার কোনো ভয় নেই তো? এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। খুনি শুধুমাত্র সাক্ষ্যবাবুকেই মারতে চেয়েছিল, তাই ওনার কোনো প্রাণের ভয় নেই। সাক্ষ্যবাবুর বাড়ি থেকে বেরিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। ব্যোমকেশ কি একটা নিয়ে যেন ভাবতে লাগলো। আমি সারাদিনের ক্লান্তি লাঘব করার জন্য স্নান করে নিজের ঘরে এসে গা এলিয়ে দিলাম। একটু পরেই সত্যবতী চা নিয়ে এলো। ব্যোমকেশ আমার ঘরেই চেয়ারের ওপর হেলান দিয়ে চোখ বুজে কি যেন ভাবছিল। সত্যবতী বেশ কিছুক্ষণ ব্যোমকেশকে ওভাবে লক্ষ্য করার পর বলল, এখনো কি কেসটার কোনো সন্ধান পেলে না? না সত্য। একবার আমায় খুলে বলো না ব্যাপারটা। যদি আমি কিছু জানি, যেখানে কেসটা নিয়ে তোমরা কিছুই করতে পারছো না, সেখানে আমি হয়তো পারবো না, তবুও যদি একবার বলো। অনেক সময় এমন কিছু থাকে যেটা হয়তো তোমরা বুঝতে পারোনি বা খেয়াল করোনি। আমি কেসটা শুনে যদি বলতে পারি। ব্যোমকেশ প্রথম থেকে বলতে শুরু করলো। আকাশবাণী রেডিও স্টেশনের 4 জন কর্মকর্তার মধ্যে পরপর 3 জন খুন হলেন। প্রতিটা খুনই একই রকম ভাবে হচ্ছে। খুনি প্রথমে ভিকটিমের বাড়িতে কোনো এক অছিলায় প্রবেশ করে, চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ভিকটিমকে আচ্ছন্ন করে, তারপর ধারালো বড় কোনো অস্ত্র দিয়ে ভিকটিমের গলা বা বলা ভালো কণ্ঠনালী একেবারে কেটে টুকরো টুকরো করে দেয়। আশ্চর্যের বিষয় হলো যে প্রত্যেকবার ভিকটিম আর খুনি ছিল একা, কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। পাশাপাশি বাকিদের দেওয়া তথ্য থেকে জানা যায় খুনির পরনে কালো দামি কোট, চোখে কালো চশমা, দাড়ি আর চুল নকল। যতদূর মনে হয় খুনি ভিকটিমের চেনা কেউ, তাই ছদ্মবেশ নেওয়াটা প্রয়োজনীয় ছিল। তা না হলে ভিকটিম হয়তো তাকে চিনে ফেলতে পারত। এবার সমস্যা হলো চতুর্থ জন, মানে আমার অনুমানে পরবর্তী ভিকটিম, যে তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে। খুনি আমাদের গতিবিধি কিংবা ভিকটিমের বাড়ির গতিবিধির উপর নজর রাখছে। এই অবস্থায় পুলিশি পাহারায় থাকা চতুর্থ ব্যক্তিকে সে আক্রমণ করবে না। সুতরাং আমাদের কাছে খুনি অবধি পৌঁছাবার কোনো সূত্র নেই। এতটা বলে ব্যোমকেশ থামল। দুহাত দিয়ে মাথার চুলগুলো একবার নেড়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড্ড অসহায় লাগছে সত্য। 3টে খুন হয়ে গেল আর একটা খুন হতে চলেছে। পুলিশ আমার উপর ভরসা করে বসে আছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। এত ভেঙে পড়ছো কেন? ঠিক একটা না একটা রাস্তা বের হবে। তুমি তো বলো প্রত্যেক খুনের পেছনে একটা মোটিভ থাকে, তাহলে সেই মোটিভটা খুঁজে বার করো, তাহলেই তো খুনিকে পেয়ে যাবে। এবার আমি কথা বললাম। মোটিভ যা আছে তাও বেশ রহস্যময় বৌঠান। আকাশবাণী রেডিও স্টেশনে কাজ করা এক পিয়নের ছেলে কয়েক মাস আগে ওই রেডিও স্টেশনে ইন্টারভিউ দিতে এসেছিল। ইন্টারভিউ থেকে বাড়ি ফিরেই সে আত্মহত্যা করে, কিন্তু এই আত্মহত্যার আসল কারণ জানা যায়নি। আর যদি এটাই খুনের মোটিভ হয়, তাহলেও আরেকটা সমস্যা রয়েছে। কি সমস্যা? সে পিয়নের নাম বাসুদেব বাবু। তার অবস্থা খুব একটা ভালো নয়, আর বাড়িতে একমাত্র আছে ছোট একটা মেয়ে। এবার যদি মনে করি তার ছেলের আত্মহত্যার প্রতিশোধ নিতে এই 3টে খুন করা হয়েছে, তাহলেই প্রশ্ন আসে প্রতিশোধটা নিচ্ছে কে? সত্যবতী কিছুক্ষণ ব্যোমকেশের কাঁধের দুপাশে হাত রেখে কি যেন একটা ভাবল। তারপর কিছু যেন মনে পড়েছে এই রকম ভাবে বলল, দেখো, সবসময় যে নিজের রক্তের কেউ প্রতিশোধ নেবে এমনটা তো নাও হতে পারে। মনে আছে আমরা একটা সিনেমা দেখেছিলাম যেখানে একজন বন্ধু তার বন্ধুর হয়ে প্রতিশোধ নিচ্ছে? একবার খোঁজ নিয়ে দেখো না। তুমি যার কথা বললে, মানে বাসুদেব বাবু,
তার ছেলের কোনো বন্ধু আছে নাকি? হতেই পারে সে এইসব করছে। হবেই আমি বলছি না, তবে হতেও তো পারে। তুমি একবার খোঁজ নিয়ে দেখো। সত্যবতীর কথা শুনে ব্যোমকেশের বন্ধ চোখ খুলে গেল। সে তাড়াতাড়ি উঠে টেলিফোনের কাছে গিয়ে কাকে যেন ফোন করলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম সে দাসবাবুকে ফোন করছে। আমি এক প্রান্তের কথা শুনতে পেলাম। দাসবাবু, বাসুদেব বাবুর ছেলের কোনো বন্ধু আছে কিনা খোঁজ নিন তো। না, সরাসরি ওকে জিজ্ঞেস করা যাবে না, আপনি পাশাপাশি কারোর থেকে খোঁজ নিন। এমনভাবে খোঁজ নেবেন যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, কারণ আছে, আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন। আর আচ্ছা, আপাতত এইটুকুই করুন আর আমার জানান কাল দুপুরের মধ্যে। আচ্ছা বেশ। টেলিফোন রেখে এসে ব্যোমকেশ চেয়ারে বসলো। তার মুখে এখন একটা হাসি ফুটেছে। আমি এই হাসি চিনি। ব্যোমকেশ যখন কোনো ব্যাপারে তার অনুমান নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়, তখন ব্যোমকেশ এই ধরনের হাসি হাসে। আমি বললাম, ব্যোমকেশ, তাহলে কি কিছু অনুমান করতে পারলে? ব্যোমকেশ হাসতে হাসতেই উত্তর দিল, অজিত, এই ব্যাপারটা এতক্ষণ আমার মাথায় আসেনি কেন? আসলে আমি প্রথম থেকেই কেসটায় বাসুদেব বাবু কিংবা অন্য কারোর কথা ভেবে চলেছিলাম, আর মোটিভ খুঁজতে গিয়ে বাসুদেব বাবুর ব্যাপারটা বাদ দিয়ে অন্য কোনো ব্যাপার খুঁজে চলেছিলাম। তাই হচ্ছে সমস্যা। চা খাবে? একটু চা করে দিই, ভালো লাগবে। সত্য সত্য সত্য, তোমার অনুমান যদি সঠিক হয় তাহলে কেসটা শেষ হলে আমাদের ঘুরতে যাওয়ার পরিকল্পনাটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। সত্যবতীর মুখে হাসি ফুটল। সেভাবেই সে রান্নাঘরের দিকে চলে গেল। পরদিন সকালে আমরা বীরেনবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। বীরেনবাবুর মুখ চোখ ফ্যাকাশে, চোখের তলায় কালি। আর তা হবে নাই বা কেন? একটা মানুষ যদি জানতে পারে তাকে খুন করার জন্য কেউ ওত পেতে বসে আছে, তাহলে সে মানুষ যেই হোক না কেন, প্রাণের ভয় তো তার থাকবেই। একটু ভালো করে ভেবে বলুন তো, সেদিন ইন্টারভিউ রুমে ঠিক কি হয়েছিল? আসলে সত্যি বলতে কি ব্যোমকেশ বাবু, ইন্টারভিউটা আমাদের 4 জনের নেওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ পর আসলে আমি একবার উঠে যাই। আবার যখন ইন্টারভিউ রুমে ফিরে আসি তখন একটা ছেলে ছিল, তবে সেই ছেলেটাই যে বাসুদেব বাবুর ছেলে তা আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ ব্যোমকেশ বাবু, কিছু একটা ব্যাপার নিয়ে ছেলেটার মুখটা কালো হয়েছিল। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সাক্ষ্য তাকে চলে যেতে বললে তখন সে চলে যায়। তবে তবে এর বেশি আর কিছু মনে পড়ছে না ব্যোমকেশ বাবু, এর বেশি আমার আর কিচ্ছু মনে পড়ছে না। বীরেনবাবুর গলার স্বর কাঁপছে। তিনি কেমন যেন অসহায়ের মতো ব্যোমকেশের দিকে তাকিয়ে কথাগুলো বললেন। ব্যোমকেশ তার একটা হাত ধরে বলল, ইন্টারভিউ রুমে কি হয়েছে আমি জানি না। বাসুদেব বাবুর ছেলের মৃত্যুর জন্য আপনার 4 জন বা 3 জন দায়ী আছেন কিনা আমি তাও জানি না, তবে আপনাকে আমি কোনো ক্ষতি হতে দেব না, এটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারেন। তবে তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? কি কাজ? আমি সব করব, আমায় বাঁচান, দয়া করে আমায় বাঁচান। ব্যোমকেশ যে এভাবে একটা পরিকল্পনা করবে আমি তা সত্যিই ভাবতে পারিনি। অবশ্য পরিকল্পনাটা করার প্রয়োজন ছিল। প্রথম থেকেই কেসটায় আমরা যেভাবে ভুল পথে চালিত হচ্ছিলাম, তাতে এছাড়া আর কোনো উপায় ছিল না। সেখান থেকে বেরোনোর জন্য এটার বিশেষ প্রয়োজন ছিল। আর এসব কিছু বাদ দিলেও অন্তত একটা মানুষের জীবন বাঁচানোর জন্য একটা পরিকল্পনা তো করা হয়েছে, তাতে ভুল তো কিছুই নেই। আমার উপর একটা কাজ পড়ল। বাসুদেব বাবুর বাড়ির কাছাকাছি একটা বাড়ির সামনে আমায় নামিয়ে দেওয়া হলো। লুকিয়ে থাকার মতো একটা জায়গা পুলিশের লোক আগেই দেখে রেখেছিল। সেখানে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট বাড়ির দিকে আমায় নজর রাখতে বলা হলো। ব্যোমকেশ আমায় বলল, কালো কোট আর চশমা পরা একটা লোককে তুমি ব্রিফকেস সাথে এখান থেকে বেরোতে দেখলেই সামনের টেলিফোন বুথ থেকে ফোন করে থানায় আমাকে জানাবে। মনে রাখবে, তোমার কথার উপর নির্ভর করেই কিন্তু আমরা বীরেনবাবুর বাড়িতে গিয়ে পৌঁছাবো। হিসেব করে দেখলে তোমার এখান থেকে পায়ে হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে করে বীরেনবাবুর বাড়ি যাওয়া আর থানা থেকে বীরেনবাবুর বাড়ি যাওয়ার দূরত্ব সময় একই। তাই আমরা গিয়ে পৌঁছানোর আগেই যাতে অঘটন না ঘটে যায় তার পুরো দায়িত্ব কিন্তু তোমার উপর। এই কথা শুনে আমার কিছুটা ভয় হলো। একটা মানুষের জীবন আমার উপর নির্ভর করে থাকা মানেই আমার যদি সামান্য ভুল হয় তাহলেই তো। এই ব্যোমকেশ, এই কাজটা অন্য কাউকে দিলে হয় না? মানে যদি ভুল করে আমি অন্যমনস্ক হয়ে পড়ি তাহলে তো আবার। না অজিত, এই কাজে আমি তোমায় ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে পারছি না। তুমি আমার যোগ্য সহকারী অজিত, আমি জানি তুমি কোনো ভুল করবে না।
তোমায় ছাড়া অন্য কাউকে রাখলে সমস্যা আছে। আমি ব্যোমকেশের কথা আর বিশ্বাসের উপর আর কিছুই বলতে পারলাম না। তার কথা মতোই আমি নির্দিষ্ট জায়গায় বসে রইলাম। এখান থেকে রাস্তাটা বেশ স্পষ্টভাবে দেখা যায়, কে গেল কে এলো সেটাও দেখা যায়। আজ সকাল থেকে যে কয়েকটা তথ্য আমাদের হাতে এসেছে তাতে কেসটা নিয়ে মোটামুটি একটা ধারণা করাই যেতে পারে। আমাদের হাতের এত কাছে খুনি ছিল, অথচ আমরা তাকে চিনতেই পারিনি। এবার ব্যোমকেশের পরিকল্পনা যদি সঠিক হয় তাহলেই আমরা খুনিকে হাতে নাতে ধরতে পারবো, কারণ তাকে ধরার অনেক প্রমাণ থাকলেও সেগুলো সবই অনুমান ভিত্তিক, একমাত্র তার কোটের সেই বোতামটা ছাড়া। অবশ্য ব্যোমকেশ আরও অনেক প্রমাণের কথা বলেছে, তবুও তাকে হাতে নাতে ধরাটা বিশেষ দরকার। ব্যোমকেশ চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর লোকটা এলো। ব্যোমকেশ যে বাড়িটার কথা বলেছিল সেই বাড়িটা থেকেই কালো কোট আর কালো চশমা পরা সেই লোকটা রাস্তার দিকে বেরিয়ে এলো। আমি প্রথমে কিছুটা তার পিছু পিছু গেলাম। লোকটা খুব সাবধানে মাঝে মাঝেই পিছু ফিরে দেখতে লাগলো। সে বড় রাস্তায় নামার সাথে সাথে আমি নির্দিষ্ট টেলিফোন বুথ থেকে থানায় ফোন করলাম। ব্যোমকেশই ধরল। বাকি বেরিয়েছে? হ্যাঁ, বেরিয়ে পড়ো। আর হ্যাঁ ব্যোমকেশ, দীপা দেবী কিন্তু ঠিকই বলেছিলেন, লোকটা সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। চিনতে পেরেছো লোকটাকে? না তো। আমরা এইরকম আরো একজন মানুষের সামনে গেছিলাম যে ওই রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কিন্তু খুব সামান্য সময়ের জন্য, তাই তোমার তাকে মনে নেই। ঠিক আছে অজিত, তুমি একটা কাজ করো, তুমি বীরেন বাবুর বাড়িতে চলে যাও। পুলিশের গাড়িতে যাওয়া যাবে না, তুমি একটা ঘোড়ার গাড়ি নিয়ে যাও। গা ঢাকা দেওয়ার জন্য চাদর লাগবে, তোমার কাছে আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ আছে। আমি টেলিফোন রাখলাম, একটা ঘোড়ার গাড়ি ধরে বীরেনবাবুর বাড়ির উদ্দেশ্যে চললাম। আমি পৌঁছবার আগেই যে কেসটা শেষ হয়ে যাবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। ঘোড়ার গাড়িটা রাস্তায় এমন বেগরবাই করলো যে বেশ কিছুক্ষণ সময় ওখানেই নষ্ট হয়ে গেল। আমি বীরেনবাবুর বাড়ি পৌঁছে দেখি গেট খোলা আছে, তার সামনে দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। বীরেনবাবুর ঘরে আলো জ্বলছে, বাইরে থেকেই দেখতে পেলাম ঘরে ব্যোমকেশ, বীরেনবাবু আর সেই কালো কোট পরা লোকটা রয়েছে। মাথার নকল চুল আর দাড়ি এখন খোলা। আমার তাকে চিনতে কোনো অসুবিধা হচ্ছে না। এ তো সেই অমলবাবুর অফিসে, মানে আকাশবাণী রেডিও স্টেশনের অফিসে দেখা সেই বিনোদ নামের ছেলেটা, যাকে অমলবাবু বাসুদেববাবুর পরিবর্তে কাজে রেখেছিলেন। সে এই সব কিছু করেছে, কিন্তু কেন? আমি ভেতরে ঢুকতেই ব্যোমকেশ বলল, বীরেনবাবু, এই যে আমার বন্ধু এসে গেছে। আপনার প্রাণ বাঁচানোর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমার এই বন্ধু। ঠিক সময় মতো আমাদের খবরটা না জানালে কিন্তু আমরা এসে পৌঁছাতে পারতাম না। ধন্যবাদ অজিতবাবু, ধন্যবাদ। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাদের যত কৃতজ্ঞতা জানাই তাও কম হবে। কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো তার ভাষা আমার কাছে নেই। বীরেনবাবুর গলার স্বর সত্যিই রুদ্ধ হয়ে আছে, তবে সে গলায় আজ আর কোনো কম্পন নেই, কোনো হতাশা নেই। তিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তাহলে বিনোদবাবু, এবার বলুন, এত সব কিছুর পেছনে আসল কারণ কি? কেন এতগুলো খুন করলেন? তাহলে কি করতাম? কি করতাম তাহলে? এই শয়তানগুলো আমার বন্ধুকে অপমান করেছিল। কি দোষ ছিল তার? হ্যাঁ, কি এমন চেয়েছিল সে? ব্যোমকেশবাবু, আপনি জানেন না ওর কি দারুণ গানের গলা ছিল, কত সুন্দর করে গান গাইতে পারত। ও চেয়েছিল আকাশবাণী রেডিও স্টেশন থেকে জাস্ট একবার ওর গলাটা সারা কলকাতা শহর শুনবে। আমরাও চেয়েছিলাম। আর তাই যখন বাসুদেব কাকা ইন্টারভিউয়ের কথা জানিয়েছিল, আমি তখন ওকে বারবার বলেছিলাম যাওয়ার জন্য। ও বড্ড লাজুক ছেলে ছিল জানেন, কিন্তু আমরা তার কথা শুনিনি। আমরা তাকে জোর করেছিলাম যাওয়ার জন্য। আর তার বিনিময় সে কী পেল ব্যোমকেশবাবু? একটা পিওনের ছেলে রেডিওতে কাজ করবে, এই কথাগুলো বলে ওরা ওকে অপমান করেছিল। ব্যোমকেশবাবু, আপনি ওকে চেনেন না, আমি ছোট থেকে চিনি। বড় হবার পর থেকে কোনো দিন ওকে কাঁদতে দেখিনি আমি। নিজের কথা কখনো ভাবতই না, সব সময় অন্যের কথা ভাবত। পকেটে টাকা থাকলে রাস্তার গরিব দুঃখী মানুষগুলোকে ও এমনিই দিত। হ্যাঁ, হয়তো ওকে অপমান করলে ওর তেমন বেশি গায়ে লাগতো না, কিন্তু অপমানটা করা হয়েছিল ওর বাবাকে, তাই সেটা সে মেনে নিতে পারেনি। জানেন, বাড়ি ফিরে ব্যাপারটা আমায় জানিয়েছিল,
কিন্তু তখন যদি জানতাম এমনটা হবে তাহলে। বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে তুমি যে 3টে খুন করলে আর 4র্থ খুন করতে যাচ্ছিলে, এর জন্য তোমার ফাঁসি পর্যন্ত হতে পারে, তুমি জানো? বিনোদ সামান্য হাসল, তারপর বলল, ছোট থেকে যাকে ভাইয়ের মতন দেখে এসেছি, যে লোকটাকে কাকার বদলে নিজের বাবার মতন ভেবে এসেছি, তার অপমান আর মৃত্যুর প্রতিশোধ নিতে যদি আমার ফাঁসি হয় তাহলে তাতে আমার আপত্তি নেই ব্যোমকেশবাবু, কিন্তু ওদের আমি ছাড়বো না। কথাটা বলেই বিনোদ এক লাফে উঠে বীরেনবাবুর গলা চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় আমরা 3জন সামান্য সময়ের জন্য একেবারে হতচকিত হয়ে পড়েছিলাম, কিন্তু তারপরেই ব্যোমকেশ আর দাসবাবু দুজনে মিলে বিনোদকে ছাড়িয়ে আবার চেয়ারে এনে বসিয়ে দেয়। বিনোদ রাগে দুঃখে বীরেনবাবুর দিকে তাকিয়ে কাঁপতে থাকে। দেখো বিনোদ, তোমার বন্ধুর সাথে যা হয়েছে তা অন্যায়, তার কোনো প্রতিকার এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ যারা এই ভুল করেছে তাদের তুমি মেরে ফেলেছ। কিন্তু তার মানে এই নয় যে তুমি আইন নিজের হাতে তুলে নেবে। তুমি অন্যায় করেছো আর এর শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। আমার আফসোস নেই ব্যোমকেশবাবু, ভাইয়ের মতন বন্ধু চলে গেল, বিনোদ কাকাও আর বেশি দিন নেই। শুধু চিন্তা হয় রুমিটাকে নিয়ে, ওর যে কি হবে কে জানে। হ্যাঁ, আর কথা বাড়িয়ে লাভ নেই, ধরেই যখন ফেলেছেন তখন চলুন, নিয়ে চলুন, নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবেন আমাকে, ব্যাস, সিম্পল, মিটে গেল। আমার তাতে কোনো ভয় বা আপত্তি নেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বিনোদের দিকে। এই প্রথম কাউকে দেখলাম যে নিজের মুখে স্বীকার করছে মরতে তার কোনো ভয় নেই, কোনো আপত্তি নেই। একটা মানুষ ঠিক কতটা মানসিকভাবে ভেঙে পড়লে এরকম একটা কথা বলতে পারে তা আমার সত্যিই জানা নেই। অবাক লাগলো, রক্তের সম্পর্ক না থেকেও একটা মানুষ অন্য একটা মানুষের জন্য এতটা করতে পারে, এত বড় একটা ত্যাগ স্বীকার করতে পারে। খুনগুলো কিভাবে করলে বিনোদ? আমার ব্যাপারে তো খোঁজ নিয়েছেন ব্যোমকেশবাবু। জানেন, যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল সেদিনই আমি বুঝেছিলাম হয়তো আমি ধরা পড়ে যাব। আপনার নাম আমি এর আগেও অনেকবার শুনেছি, আপনি দারুণ কাজ করেন সত্যি, কিন্তু সেদিন একটু ভয় পেয়ে গেছিলাম বটে। তবে বারবার এটাই ভেবেছিলাম, জানেন, অমলবাবু যেন আপনাকে এটা না বলে দেন যে আমায় বসুদেব কাকাই এই কাজটা করার জন্য পাঠিয়েছেন। তোমার উপর আমার প্রথম থেকেই সন্দেহ হয়। আমি বাসুদেব বাবুর বাড়িতে যাই, তবে ঠিক তোমার উপর নয়। খুনটা যে বাসুদেব বাবুর ছেলের কোনো বন্ধু করতে পারে এই অনুমানটা করেছিলাম, কারণ বাসুদেব বাবুর বাড়িতে তার ছেলের ঘরে একটা ছবি দেখেছিলাম, সেখানে 2টো বাচ্চা ছেলে পাশাপাশি দাঁড়িয়ে আছে। তবে আমার অর্ধাঙ্গিনী যখন আমার এই অনুমানটার কথা বলল তখন আমি ব্যাপারটা নিয়ে আরেকটু নিশ্চিন্ত হই। দুজনেই অনুমান একসাথে ভুল নাও হতে পারে। আর সেই বন্ধুর ব্যাপারে খোঁজ নিতে গিয়ে তোমার কথা জানতে পারি, আর তার সাথে এও জানতে পারি যে তুমি এখন আকাশবাণীতেই কর্মরত। আরও একটা কথা, 3য় খুন মানে সাক্ষ্যবাবুর বাড়ির পাশে থাকা দীপা দেবী আমাদের জানিয়েছিলেন যে খুনি সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। সেই কথাটা মনে পড়ার সাথে সাথে আমার মনে হয়েছিল যে এইরকম একজন কাউকে আমি কোথাও যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে পড়ছিল না। এই পুলিশ যখন জানায় যে বাসুদেব বাবুর ছেলের বন্ধু আকাশবাণীতে কর্মরত, তখনই আমার তোমার কথা মনে পড়ে। কিন্তু অত বড় আর ধারালো অস্ত্রটা তুমি পেলে কোথায়? তোমার মুরগি কাটার অস্ত্র নয় তো? বিনোদ সামান্য হাসল, তারপর বলল, মুরগি কাটার জন্য যে চপার কাজে লাগাতাম সেটা দিয়েই ওদের গলা কেটেছি। যে গলার জন্য ওদের এত অহংকার, যে অহংকারের অপমানে আমার ভাইয়ের মতন বন্ধুকে আমার কাছ থেকে কেড়ে নিল ওরা, সেই অহংকারী গলাকেই আমি ওদের শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। ক্যাচাক। ভিকটিমের ব্যাপারে ভালো করে জানার জন্যই মনে হয় আকাশবাণীতে কাজটা নিয়েছিলে, তাই না? হ্যাঁ, আমি জানতে চেয়েছিলাম যে কাদের জন্য আমার বন্ধুকে আত্মহত্যা করতে হলো। তারপর যখন জানতে পারলাম তখন কাজ শেষে ওদের সবার বাড়ির ওপর আলাদা আলাদা করে নজর রাখতে শুরু করলাম। যদিও এই কাজে আমাকে অন্য কয়েকজন সাহায্য করেছিল, তবে তারা শুধু নজর রাখার ব্যাপারটা এবং
কখন এই শয়তানগুলো একা থাকে আর ওদের বাড়ির লোক ঠিক কখন কোথায় যায় সেগুলো তারা আমায় জানাতো। আর তারা যখন ফাঁকা থাকতো তখনই তুমি তাদের বাড়িতে গিয়ে খুনগুলো করতে, কিন্তু সেখানে যেতে কিভাবে? এই কালো কোটটা আমার নয় তো, ওটা ভাড়া নেওয়া। দামি কোট, চশমা, হাতে ব্রিফকেস, এই সব দেখে ওরা আমাকে বড়লোক ভাবতো। আর আমি তাদের বলতাম আমি একটা নতুন রেডিও স্টেশনের ব্যাপারে কথা বলবো, আর তাতে তাদের নতুন কাজের সুযোগ দেব। এভাবে কথা বলতে বলতেই আমি তাদের বাড়িতে যেতাম। আর তারপর তাদের সাথে কথা বলার অছিলায় কোনোভাবে একটা চায়ের কাপে, মানে যে চায়ের কাপে চিনি বেশি থাকতো সেই চায়ের কাপে ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছিলে, যাতে সামান্য মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব আসে। এতে তোমার খুনের কাজটা সহজ হতো। আমার মনে হয় যাতে তারা চিৎকার না করতে পারে তার জন্যই তুমি এটা করেছিলে। হ্যাঁ, ঘুমের ওষুধ দেওয়ার পর তারা এমনিতেই সামান্য ঘুমের ঘরে চলে যেত। তখন ব্রিফকেস খুলে ভেতর থেকে ওই চপারটা বার করে চপারের হাতলটা দিয়ে তাদের মাথায় মেরে অজ্ঞান করে দিতাম। আর তারপর চপার দিয়ে বিনোদের মুখে একটা হিংস্র হাসি ফুটে উঠল। এই মুহূর্তে তাকে সত্যিই একটা খুনি বলে মনে হচ্ছিল। খুন যে কারণেই হোক সেটা একটা অপরাধ, আর এই অপরাধ যে করে সে একটা খুনি ছাড়া অন্য কিছুই হতে পারে না। আর সেই চিরকুটগুলো পাঠাতে কেন? আপনি কেসটা হাতে নেওয়ার পর আমি ভয় পেয়ে গেছিলাম। মনে হয়েছিল আপনি ঠিক আমায় খুঁজে বার করবেন, জানেন। তাই আপনার দৃষ্টি অন্তত কিছুদিন ঘুরিয়ে রাখার জন্য ওই চিরকুটগুলো পাঠাতাম। আমি জানতাম আর মাত্র একজন বাকি। যদি কোনো রকমে আপনার নজর এড়িয়ে এই একজনকে মেরে ফেলা যায়, তাহলে আপনি যদি আমায় ধরেও ফেলেন তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার সে আশা সফল হলো না। আমি বীরেনবাবুর বাড়ির সামনে পুলিশে পাহারা দিয়েছিলাম। এই একটা কারণেই আমায় অপেক্ষা করতে হলো। কিন্তু কাল যখন শুনলাম বীরেনবাবু শহর ছেড়ে কোথায় চলে যাচ্ছে, তিনি শুধু আজকের দিনটাই বাড়িতে থাকবেন, তখন ভাবলাম হয়তো এটাই সত্যি। একবার যদি জানতে পারতাম যে এর পেছনে আপনার হাত আছে, তাহলে আমি এত বড় ভুল করতাম না। অন্তত খুনি যতই চালাক হোক না কেন বিনোদ, একটা না একটা ভুল সে করেই। আমি জানতাম তুমি ভেবেছো তোমার দেওয়া চিরকুটগুলোর জন্য আমি মৃত ব্যক্তিদের বাড়ির উপর নজর রাখছি। আর বীরেনবাবুকে সেভাবেই বলা ছিল তিনি এমনভাবে কথাগুলো অমলবাবুকে বলবেন যাতে তোমার বা অন্য কারোর মনে হয় তিনি প্রাণের ভয়ে শহর ছেড়ে পালাচ্ছেন। আর শেষ পর্যন্ত আমার পাতা সেই ফাঁদেই আপনি পা দিলেন। ব্যোমকেশবাবু, এই যে আপনি আমায় ধরিয়ে দিলেন, তার জন্য আমার কি আপনার ওপর রাগ করা উচিত? কিন্তু সত্যি বলতে কি, আপনার ওপর আমার কোনো রাগ নেই, জানেন। কারণ আপনার ব্যাপারে আমি যতটাই জানি আপনি খুব ভালো মানুষ। আপনার এই বন্ধুটিও ভালো মানুষ। আর এই যে স্যার, ইনি পুলিশ ইন্সপেক্টর, ইনি তো ভালো মানুষ বটেই। আর আমি তো কোনো ভুল করিনি। আমি শুধুমাত্র একটা মৃত মানুষের জন্য প্রতিশোধ নিয়েছি। হয়তো এই মুহূর্তে আপনাদের চোখে আমি খুনি, তবে একবার বলুন তো, যদি আমার জায়গায় আপনি থাকতেন বা যদি আমার জায়গায় আপনারা থাকতেন, তাহলে আপনারা প্রতিশোধ নিতেন না? তোমার জায়গায় আমরা থাকলে কি করতাম তা জানা নেই বিনোদ, কিন্তু এটুকু বলতে পারি তুমি যা করেছো তা অন্যায়। মানুষ খুন করাটা অপরাধ, তা যে কারণেই হোক না কেন। তো কি শাস্তি দেবেন? হাসি। হ্যাঁ, কিন্তু ব্যোমকেশবাবু, আপনি যে আমায় শাস্তি দিতে পারেন না। শুধু আপনি কেন, এই অজিতবাবু বা ইন্সপেক্টর, আপনারা কেউই আমায় শাস্তি দিতে পারেন না। কারণ আমি। কথাটা বলার সঙ্গে সঙ্গে বিনোদ নিজের কোটের পকেটে হাত দিয়ে একটা ছোট্ট শিশি বের করে আনলো। ব্যোমকেশ লাফিয়ে উঠে এগিয়ে যাওয়ার আগেই সেই শিশিখানা বার করে তার থেকে কি যেন একটা তরল বিনোদ মুখে ফেললো। ব্যোমকেশ সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে তার মুখ খুলে সেটা বার করার চেষ্টা করলো, কিন্তু তার আগেই বিনোদ সেটা গিলে ফেলেছে। বিনোদের মুখে একটা ফ্যাকাশে হাসি দেখা গেল। সে শেষবারের মতো বীরেনবাবুর দিকে তাকিয়ে বলল, আপনার আয়ু হয়তো অনেক বেশি ছিল বরেনবাবু, তাই আপনি বেঁচে গেলেন। এই ব্যোমকেশবাবু না এলে
হয়তো কেউ ধরতেই পারতো না। আমার আমার বন্ধুর আত্মার শান্তি হবে না। তুমি ভুল ভাবছো বিনোদ। তোমার বন্ধুর মৃত্যুর সাথে বীরেন বাবুর কোনো সম্পর্ক নেই। ওই ইন্টারভিউ রুমে 4 জনের থাকার কথা থাকলেও আসলে সেই সময় ছিল 3 জন, আর তাদের 3 জনকে তুমি আগেই মেরে ফেলেছো। বিনোদ কেমন যেন একটা চোখে ব্যোমকেশের দিকে তাকালো, তারপর অনেক কষ্টে কেটে কেটে বলল, আমার আপনি আপনি ঠিক বলছেন ব্যোমকেশ বাবু। বীরেন বাবু এসবের মধ্যে ছিলেন না? মৃত্যু পথযাত্রী কাউকে মিথ্যে কথা বলতে নেই ব্যোমকেশ বাবু। মিথ্যে কথা বলতে নেই। না বিনোদ, তোমায় আমি মিথ্যা বলছি না। বীরেনবাবু এই সমস্ত ব্যাপারে একেবারে হতচকিত হয়ে ফ্যাল ফ্যাল করে বিনোদের দিকে তাকিয়েছিলেন। তিনি এবার কাঁপা কাঁপা গলায় বললেন, বিনোদ আমি সত্যি বলছি, সেদিনকার ইন্টারভিউ রুমে আমি ছিলাম না। আমি কোনো একটা কাজে বাইরে বেরিয়েছিলাম। যখন ফিরে যাই ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তোমার বন্ধুর বা ভাইয়ের মৃত্যুর জন্য আমি দায়ী নই। আমি মানছি কমলের সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে, আর সেই অন্যায়ের সাথে আমি না চাইতেও জড়িত। কিন্তু বিশ্বাস করো, বিনোদ আর বিশ্বাস করার মতো অবস্থায় ছিল না। তার গাল বেয়ে সাদা ফেনা নেমে আসছিল। শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে একসময় শান্ত হয়ে গেল। ব্যোমকেশ এক হাত দিয়ে অন্য হাতে একটা ঘুষি মেরে তারপর চেয়ারে ধপ করে বসে পড়ল। কিছুক্ষণ আমরা সবাই চুপ করে বসে রইলাম। ঘরে এতটাই নিস্তব্ধতা নেমে এলো যে আমরা কেবলমাত্র ঘড়ির টিকটিক শব্দটা শুনতে পাচ্ছিলাম। এক সময় নিস্তব্ধতা ভেঙে দাসবাবু বলে উঠলেন, ব্যোমকেশ বাবু, তাহলে মৃতদেহটা নিয়ে যাই। ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চতুর্থ খুনও তাহলে হয়ে গেল দাসবাবু। যে মানুষটা প্রতিহিংসার বশে 3টে খুন করলো আর 4 নম্বর খুনটা করার জন্য আজকে বাড়ি থেকে বের হলো, তার নিজের হাতে চতুর্থ খুনটা হলো। উফ, আর সেটা হলো তার নিজের খুন। দাসবাবু পুলিশের গাড়িতে করে বিনোদের মৃতদেহ নিয়ে চলে গেলেন। বীরেনবাবু ব্যোমকেশের হাত ধরে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি না থাকলে যে আমার কি হতো আজ। আপনি যখন আমার এই কথাগুলো অমলবাবুকে বলতে বললেন, তখন সত্যি বলতে আমি ঠিক ভরসা পাচ্ছিলাম না। কিন্তু এখন বুঝলাম আপনি সত্যি কিছু একটা ভেবেই বলেছিলেন, আর সেটার জন্যই আজ আমি বেঁচে গেলাম। আমি বাঁচানোর কেউ নই। আসলে আপনার হয়তো মৃত্যুর সময় হয়নি এখনো। আর তাছাড়া আপনি বলেছেন অডিশনের সময় বাসুদেবের ছেলে অপমান করার সময় আপনি সেখানে ছিলেন না, তাই হয়তো আপনার কিছু হয়নি। না হলে বিনোদ কেন আপনাকে সবার শেষে মারবে বলে ঠিক করলো, এটাও তো ভাবার বিষয়, তাই না? এর জন্য আপনাকে আমি কি দিতে পারি ব্যোমকেশ বাবু? বলুন আমায়। এই কেসটা আমি পুলিশের তরফ থেকে দেখেছি, তাই এই কেসের জন্য আমি কোনো পারিশ্রমিক কিংবা অন্য কিছু কারুর কাছ থেকে নিতে পারবো না বীরেনবাবু। তবে এটাই বলবো যে পরের বার যেন এরকম কোনো পরিস্থিতিতে পড়তে না হয়, সে ব্যাপারটা লক্ষ্য রাখবেন, তাহলেই হবে। আমরা বাড়ি ফিরে আসতেই সত্যবতী আমাদের ঘরে এলো। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে একেবারে বিধ্বস্তের মতো পড়েছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল এই কদিন ধরে এই কেসটা নিয়ে তার উপর বেশ ভালো মতোই মানসিক চাপ পড়েছে। এই মানসিক যুদ্ধে জয়ী হওয়ার পর তার এই মুহূর্তে বিশ্রাম প্রয়োজন। সত্যবতী বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই ব্যোমকেশের চেয়ারের পেছনে দাঁড়িয়ে তার কাঁধের উপর 2টো হাত রেখে বলল, আমি বলেছিলাম না তুমি পারবে, ধরতে পারলে অপরাধীকে। ব্যোমকেশ তেমনি বিধ্বস্তের মতো শান্ত আর কাটা কাটা কথায় উত্তর দিল, ধরতে আর পারলাম কই সত্য। সে যে নিজেই আইনকে ফাঁকি দিয়ে চলে গেল। ঠিক কতটা ভালোবাসা থাকলে রক্তের সম্পর্ক ছাড়াও একটা মানুষ আরেকটা মানুষের জন্য এতটা করতে পারে আমি জানি না সত্য। তোমার কোনো ধারণা নেই? ব্যোমকেশের গলার স্বর এখন ম্লান হয়ে গেছে।
তোমার কাজ তো তুমি করেছো, অত চিন্তা করো না। ব্যোমকেশ সত্যবতীর হাত দুখানা দুহাত দিয়ে ধরে বলল, একটা ভালো অনাথ আশ্রমের খোঁজ করে রাখতে হবে সত্য। কেন, আবার অনাথ আশ্রম দিয়ে কি হবে? তার প্রয়োজন আছে, তবে এখন নয়, কিছুদিন পর প্রয়োজন হতে পারে। বলেই ব্যোমকেশ আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম কেন ব্যোমকেশ অনাথ আশ্রমের কথা বলল। বাসুদেববাবুর শরীরের অবস্থা সত্যিই ভালো নয়। তার মৃত্যুর পর তার মেয়ের কি হবে সে কথা নিয়ে বিনোদও ভেবেছিল, তবে এই মুহূর্তে তাকে নিয়ে ভাবার মতো কেউই নেই। তাই হয়তো ব্যোমকেশ অনাথ আশ্রমের খোঁজ করছে। আমার বড্ড ক্লান্ত লাগছিল। এই গোটা কেসটা আমাদের একেবারে শারীরিক আর মানসিক দিক থেকে পুরোপুরি বিধ্বস্ত করে তুলেছিল। অবশেষে আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম। একটা মানুষের অপমানের আত্মহত্যার জন্য তিনখানা পরিবার তাদের প্রিয়জন হারালো। একটা মানুষ অন্য একটা মানুষকে অপমান করার আগে একবারও ভাবে না যে তার পরিণতি কি হতে পারে। সবাই তো সমান নয়, সবাই তো আর সহজ নয় যে সব কিছু মেনে নেবে। অনেক নরম মানুষ থাকে যারা একটুতেই ভেঙে যায়, অল্প কিছুতেই বিহ্বল হয়ে যায়। বাসুদেববাবুর ছেলের মতো আরো অনেক মানুষ হয়তো আছে যাদের জন্য এই পৃথিবীটা সহজ নয়, এই পৃথিবীর মানুষগুলো হয়তো সহজ নয়। সাহিত্য চর্চা করি বলেই হয়তো এই কথাগুলো আমার মাথায় আসলো। ব্যোমকেশ হয়তো এই কথার উত্তরে শুধু একটা কথাই বলতো, অজিত, একটা মানুষের অপরাধী হয়ে ওঠার পেছনে অনেক কারণ থাকে। তার মধ্যে একটা হলো অপরাধ করার উপযুক্ত কারণ। অপরাধ করার কারণগুলো যেদিন পৃথিবী থেকে মুছে যাবে সেদিন অপরাধের সংখ্যা কমে আসবে, তবে আশা করি সেদিনটা কোনোদিনই হবে না। আমি নিজের ঘরের দিকে গেলাম। স্নান সেরে এই গোটা ব্যাপারটা লিখে রাখতে হবে। পরের বইতে ব্যোমকেশের এই কেসটার কথাই থাকবে। একটা নাম ভেবে রেখেছি, তবে ব্যোমকেশের সাথে আলোচনা করতে হবে, আর সেই নামটা হলো মৃত্যু শহরের হাতছানি।